পারেনি বলেই আমরা তার ঘটনাটি পড়ে শোনাচ্ছি। ঠিক এভাবে লিখেছেন, আমি সেভাবেই তার ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আমার নাম আরিফ। আমি একবার ডিসেম্বরের দিকে আমার বোনের বাড়িতে আমার ভাগিনা শাওনকে নিয়ে বেড়াতে যাই। আমার আপার বাড়ি ছিল নেত্রকোনায়। আমি আর আমার ভাগিনা শাওন খুব সকালে রওনা দেই এবং আমরা ঠিক সকাল 11টায় তাদের বাড়িতে পৌঁছাই। আমার বোন নতুন বাড়ি তুলেছে। বাড়িটা 3 তলা এবং নিচে মার্কেট। আমার বোনের 2 ছেলে ছিল, তারা আবার হচ্ছে যমজ। তাদের নাম ইমন এবং ইভন। আমরা যেদিন যাই তারা তার পরের দিন সেই বাড়িটায় ওঠে। আমরা যেদিন যাই তারা তার পরের দিন সেই বাড়িটায় ওঠে। আসলে নতুন বাড়ি, সবার কাছে ব্যাপারটা খুব আনন্দের ছিল। আমরা প্রথম দিন অনেক টায়ার্ড ছিলাম, তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। হঠাৎ রাত 2টা বা 3টার সময় আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হলো আমার রুমের টয়লেটে কেউ আছে। আমি আমার বিছানার দিকে তাকিয়ে দেখি আমার 3 ভাগিনা ইমন, ইভন, শাওন আমার সাথে ঘুমিয়ে আছে এবং আমি ভাবলাম যে ওরা কেউ মনে হয় কল ছেড়ে ঘুমিয়ে পড়েছে। আমি টয়লেটে গিয়ে দেখি পুরো টয়লেট নষ্ট করা এবং আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। তাই আমি ওদের ডেকে উঠাই এবং ওদেরকে বলি যে তারা কেন টয়লেটের এই অবস্থা করেছে। ওরা বলে, মামা আমরা কেউ ঘুম থেকে উঠিনি, তাহলে আমরা কিভাবে করব? আমি ভাবলাম হয়তো আপার কাজের মেয়ে মৌ বোধহয় এই কাজ করেছে। পরদিন শাওন, ইমন আপাকে রাতের কথা বলল এবং আপা মৌকে দিয়ে টয়লেটটা পরিষ্কার করলো। সেই দিন সন্ধ্যায় আমার দুলাভাই কিছু ফলমূল নিয়ে আসলো এবং আমরা অল্প কিছু খেলাম আর বাকিগুলো রেখে দিলাম। পরদিন সকালে আপা দেখলো কোনো ফলমূল নেই, আর আপা নাকি সারা রাত ছাদে কিছু অদ্ভুত শব্দ শুনেছে। পরদিন সে আমাকে আর দুলাভাইকে এই সব বলল এবং দুলাভাই বলল যে নতুন বাড়ি তো একটু মিলাদ পড়াতে হবে। সেই দিন রাতে প্রায় 1টায় আমি আর আমার 3 ভাগিনা রুমে ক্যারাম বোর্ড খেলছিলাম। হঠাৎ আমার ছাদ থেকে ছাদ থেকে কেউকে আছাড় দেওয়ার, কাউকে আছাড় দেওয়ার শব্দ পাই এবং ছাদে গিয়ে আমরা তাড়াতাড়ি ছাদে যাই এবং দেখি যে আপার বাড়ির পানির ট্যাঙ্কের সম্পূর্ণ পুরোটা ভাঙা এবং পুরো ছাদ পানিতে ভেজা। আমরা সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে যাই এবং সবাই খুব ভয় পাই এবং সেই দিন রাতে আমি আমার রুমে কারো কাদার শব্দ পাই এবং আমি আমার পাশে দেখি ইমন, ইভন, শাওন এই 3 জন এক প্রকার বিকট শব্দ করছে এবং কি জানি আমাদের প্রচন্ড শক্তি দিয়ে বিছানার সাথে আটকে রেখেছে। আমি মুহূর্তের মধ্যে সেন্সলেস হয়ে পড়ি। পরদিন আমি জানতে পারি সকালে আমাকে ছাদে পাওয়া গেছে। আমি নাকি ছাদে ঘুমিয়েছিলাম এবং আমার পুরো শরীর পানি দিয়ে ভেজা ছিল। তারপর আমার দুলাভাই সেই দিন একজন হুজুরকে নিয়ে আসেন এবং পুরো বাড়ি বন্ধ করে দেন তিনি এবং আমাকে একটা পানি পড়া দেন। সেই থেকে এখন পর্যন্ত আর কোনো সময় সেই বাড়িতে আর কোনো প্রবলেম হয়নি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন এবং তারপরে তিনি তার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন। আমার নাম টুটুল, আমি মিরপুর 2 থাকি আর কি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল সেটা শুরুতে একটু বলে দিন প্লিজ। ঘটনাটা ঘটছিল সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা তামাই গ্রামে। ওকে, ওইখানে একটা মাদ্রাসা আছে। নাম বলার দরকার নাই, আমি শুধুমাত্র ঘটনাটা শুনবো। আমার বাবা আমাকে ওই মাদ্রাসাতে ভর্তি করে দেয়। ওখানে আমি প্রায় ভর্তি হওয়ার প্রায় 4-5 মাস আমার কোনো সমস্যা হয় নাই আর কি এরকম। যাই হোক, যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমি লজিং বাড়িতে, সাধারণত যারা কমি মাদ্রাসাতে পড়ে তারা লজিং বাড়িতে থাকে আর কি, ওখানে খাওয়া দাওয়া করে। তো আমিও সেম লজিং থাকতাম এক বাড়িতে। তো সেখানে খাবারের জন্য যাই, সাথে আমার একটা ফ্রেন্ড থাকে আমার সাথে। ও
ও আমার পাশের বাসায়, আমি যে বাসাতে লজিং থাকতাম ওর পাশের বাসায় ও লজিং থাকে, আমরা দুজন একসাথে যাতায়াত করি। তো রাসেল ভাই জায়গাটার বর্ণনা দেওয়া উচিত, যে জায়গাতে আমি ঘটনাটা ঘটছে আমার সাথে। মাদ্রাসার সামনেই ঠিক একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশ দিয়ে মানে একটা কাঁচা রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে গেলে আমার লজিং বাড়িতে গেলে সময় একটু কম লাগে আর কি। অবশ্য লজিং বাড়িতে যাওয়ার জন্য আরো 2টা রাস্তা আছে, ওইখানটা যাইতে অনেক সময় বেশি লাগে বলে আমি ইয়েতে যাই, ওই শর্টকাট রাস্তা দেখি। তো আমার ফ্রেন্ডকে নিয়ে ওই দিন প্রত্যেক দিনের মতো আমি ওই কবরস্থানের পাশ দিয়েই যাই। কবরস্থানটা শেষ হওয়ার ঠিক 50-60 হাত পরেই একটা জমির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যাকে গ্রাম অঞ্চলের ভাষায় আইল বলা হয়। আইলের উপর দিয়ে যাই। আমি ওই গরানটা নামতেই, মানে জমির ভিতরে নামতে একটা বাড়ি আছে, বাড়িটার পিছনের সাইডে একটা পুকুর আছে, ছোট পুকুর আর কি, গ্রাম অঞ্চলে ময়লা ফেলায় অথবা ওই টিউবওয়েলের পানি গড়ায়, ওখানে একটা বাঁশঝাড়ও আছে। তো ঠিক ওই জায়গাতে যখন যাওয়ার পরে আমি দাঁড়ায়া যাই, আমি সামনে দেখতে পাই একটা সাদা কাপড় মরানো কিছু একটা পড়ে আছে। যাই হোক, বোঝা যায় যে 3-4 বছরের একটা বাচ্চা আর কি, দাফনের কাপড় পরালে যেরকম হয় আর কি, এরকম কিছু একটা মানে লাশটা আছে। তা আমি আমার ফ্রেন্ডকে বলি যে, ফ্রেন্ড আমাকে কি বললো যে করো, কি দাঁড়ায় গেলি কেন? আমি বললাম যে তুই কি কিছু দেখতে পাচ্ছিস না? পরে বললো যে না। পরে বললাম যে এখানে দেখ, আমি একটা লাশের মতো কিছু একটা দেখতেছি, তুই কি দেখছিস? পরে ও বললো যে না। আমি ওকে বেশ কয়েকবার দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখতে পারলো না। পরে ওকে আমি বললাম যে তাহলে আমরা এই রাস্তা দিয়ে যাবো না, নেক্সট অন্য রাস্তা দিয়ে যাই। তো এক পর্যায়ে রাজি হলো না। পরে আমার কথা মতো বললো যে আচ্ছা ঠিক আছে, চল অন্য রাস্তায় যাই। পরে যখন আমি পিছনের দিকে আবার যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য যাই, ঠিক ওই যে গরানটা দিয়ে আমি নামছিলাম, যেই গরানটা দিয়ে আমি জমিতে নামছি, ঠিক ওই গরান দিয়ে ওঠার সময় দেখি যে একজন মানুষ আর কি গরান দিয়ে নামছে, হাতে একটা সিগারেট ছিল। তখন আমার মনে পড়লো আর কি ছোটবেলার যে যে কারোর কাছে যদি আগুন থাকে তাহলে এগুলা কিছু হয় না। তো আমার ফ্রেন্ড বললো তাহলে উনি যেহেতু যাবে ওনার সাথেই যাই। তখন ওনার সাথে আমি কোনো কথাবার্তা না বলে, আমরা দুজনেই কথা বলি নাই, না বলার কারণে উনি আগে হাঁটছিল, আমরা ওনার পিছে পিছে যাই। যাওয়ার পরে ওইখানে যা দেখি আমিও কিছু দেখতে পারলাম না। পরে ঠিক লজিং বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম। ওই রাস্তা দিয়ে আসিনি, অন্য রাস্তা দিয়ে আসছি, যদিও সময় বেশি লাগছে। দ্বিতীয় দিন সেম ঘটনাটা ঘটছে। দ্বিতীয় দিন ওই কবরস্থানের পাশটা পার করার পর যখন আমি ওই রাস্তা দিয়ে গরানটা নামার পর ওই জায়গাতে যখন যাওয়ার পরে আমি আবার দাঁড়ায় গেছি, তখন ও বললো যে কি হয়েছে? বললাম যে আজকেও তো দেখতেছি আমি। পরে ও বললো যে ও দেখতে পেলো না ওদিন। পরে সেম ওর কথা আমি বললাম, পরে আবার অন্য রাস্তাতে যাওয়ার জন্য যখন হাঁটছিলাম, পিছনের দিকে আসছিলাম, তখন সেম ওই যেই গরানে প্রথমে মানুষটাকে দেখতে পাইছিলাম রাসেল ভাই, ওইখানে সেম ওইভাবেই একজন ব্যক্তি সিগারেট হাতে নিয়ে নামতেছে জমিতে। পরে সেম দ্বিতীয় দিন ওনার সাথেই আর কি লজিং বাড়িতে যাই, খাওয়া দাওয়া শেষ করে অন্য রাস্তা দিয়ে আসি। তৃতীয় দিন সেম ঘটনাটাই ঘটছে, সেম মানুষটাই পাইছি। তৃতীয় দিনও যাই। চতুর্থ দিন আর আমি ওই রাস্তা আমি আর যাই নাই, বলছি যে আমি আর যাবো না। হুজুরকেও বলছিলাম, হুজুর বলছে যে আচ্ছা ঠিক আছে, এগুলা কিছু না, আমি দেখবো। পরে আমার সাথে যেগুলো ফ্রেন্ড ছিল, আমরা প্রায় এক রুমে 200 স্টুডেন্ট ছিলাম, 200 জনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এর মধ্যে থেকে অনেকেই ছিল যারা আমার কথাটা ঠাট্টা ভাবে নিছে। তো ওরা পরের দিন আর কি চতুর্থ দিন ওরা ভাবলো যে আমরা যাব আজকে, দেখি তোর ভূত দেখবো, এরকম চিন্তা ভাবনা করে ওরা 7-8 জন প্লাস ওই আমার ফ্রেন্ডটা, ওর নাম ছিল জুবায়ের, ওই ফ্রেন্ডটা সহ ওই যায় আর কি আমার ভাতটা আনার জন্য যায় বাটি নিয়ে। তো ওই জায়গাতে যখন ওরা যাওয়ার পরে ওরা কিছু দেখতে পায় না, তখন ওরা আর কি নিজেদের মধ্যে কথাবার্তা বলে, কই ভূত, কই ভূত তো দেখতে পাচ্ছি না। এরকম যখন 3-4 মানে ওরা যখন নিজেদের মধ্যে মতবাদ শুরু করলো, তখন ওরা হঠাৎ মানে বাঁশঝাড়টা মানে বাতাসে হলে যেমন আর কি নড়াচড়া করে, এরকম নড়াচড়া করা শুরু করলো। একটা বাঁশ আর একটা বাঁশের সাথে
বাড়ি লাগছে। আশপাশের দিক তাকায় ওরা ফলো করছে যে কোনো গাছগাছালি নড়তেছে না, তখন ওরা ওইটা বাসদার যখন করছে তখন ওরা আকাশের দিকে তাকাইছে, একজন আর কি আকাশের উপরের দিক তাকাচ্ছে, দেখে যে ওই যে আমি যে জিনিসটা দেখছি ওই জিনিসটাই ওই বাঁশঝাড়ের উপরে আমি দেখছি শোয়া অবস্থায় মাটিতে, কিন্তু ওরা দেখছে বাঁশঝাড়ের উপরে দাঁড়ানো অবস্থায়, কিন্তু কাফনের কাপড়টা মরানোই ছিল আর কি শরীরের সাথে। পরে ওরা সবাই দেখছে জিনিসটা, দেখার পরে ওরা যখন মাদ্রাসায় আসা পর হুজুরকে বিস্তারিত খুলে বলে, তখন আমি আর কি ওদের কাছ থেকে পরের টুক শুনি আর কি, পরের চতুর্থ দিনের ঘটনাটুক জানি। তারপর ওদের মধ্যে থেকে প্রায় 3-4 জনের আর কি অনেক জ্বর আসে, প্লাস আমারও আসে সাথে। এই তো। অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমি আসানুল্লাহ ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে, মানে এই ঘটনাটা আমি বেসিক্যালি শুনেছি আমার ফ্রেন্ডের থেকে। আর এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাবির বাসার একটা ঘটনা। সে পুরান ঢাকায় একটা বাসায় আগে ভাড়া থাকতো এবং তাদের বাসাটা ছিল এল শেপের। দেন তাদের বাসার যেই টয়লেটটা ছিল সেই টয়লেটের পাশে একটা বিরাট পেয়ারা গাছ ছিল এবং সেই পেয়ারা গাছে অলওয়েজ পেয়ারা ধরা থাকতো। সেই বাসায় একটা বাচ্চা ছেলেরাও ভাড়া থাকতো, সেই ছেলেটার নাম ছিল অ্যাটম এবং সে মানে ক্লাস 4-এ পড়তো। দেন ওই গাছের আরেকটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হচ্ছে রাত 1:30 বা 2টা এই টাইপের সময়ে ওই গাছটা কোনো বাতাস ছাড়াই মানে ঝাঁকি খেত এবং অনেক নাড়ানো শব্দ পাওয়া যেত। দেন একদিন মানে একটা ছেলে ওই বাসায় ভাড়া থাকে, ওই ছেলেটার নাম হচ্ছে সাগর। সে তার স্টাডি করছিল রাত্রেবেলা। দেন সে গাছটা ঝাঁকানোর শব্দ পায়। দেন সে তার গেট খুলে বের হয় এবং গিয়ে দেখতে পায় যে গাছটা অনেক জোরে জোরে কে জানি নাড়াচ্ছে। দেন সে তার সামনে যায়, সামনে গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে সাদা শাড়ি পরা, তার এক সাইড পুরোপুরি ঝলসানো ছিল এবং সে গাছটাকে নাড়াচ্ছে। এই জিনিসটা দেখার পর সে খুব জলদি বাসার মধ্যে ব্যাক করে তার রুমে এবং অনেক ভয় পেয়ে যায়। দেন এই ঘটনা শেষ। তার কিছুদিন পরে যে ছেলেটার নাম বললাম আমি অ্যাটম, সেই ছেলেটা প্রায় সময় মানে 12টা 12:30টার দিকে দুপুর সেই গাছে উঠে বসে থাকতো এবং পেয়ারা খেত। দেন একদিন সে সেম ভাবে গাছে ওঠে এবং পেয়ারা খাচ্ছিল। দেন হঠাৎ করে সে গাছ থেকে পড়ে যায়। তারপরে তার ফ্যামিলির লোকজন দৌড়ে যায় এবং ওই যে ছেলেটার নাম বললাম সাগর, যে ফার্স্টে জিনিসটাকে দেখেছিল, সেও যায়। সে গিয়ে যখন ফার্স্টে গাছের দিকে তাকায়, সে দেখে সেই জিনিসটা গাছের উপরেই বসে আছে এবং মানে নিচে দেখছে। পরে সে সাথে সাথে ফ্যামিলির লোকজনদেরকে বলে যে এই বাচ্চাটাকে নিয়ে তোমরা হসপিটালে চলে যাও। তারপর হসপিটালে যায়। দেন রাত্রেবেলা সেই ছেলেটা আর তার মা ওই হসপিটালে স্টে করেছিল। দেন তার মা যেটা দেখতে পায় যে রাত গভীর রাতই ছিল, সে দেখে তার ছেলের বেডের মাথার কাছে একটা সেম জিনিসটাই, ওই মেয়েটা এক সাইড ঝলসানো, পুড়ে গেলে যেমন মানুষের শরীর ঝলসে দেয় না, সেম একই টাইপের ঝলসানো ওই মহিলাটা সেই তার বাচ্চাটাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছে। দেন এটা দেখার পরে তার মা খুব ভয় পেয়ে যায় এবং খুব জোরে চিৎকার করে। তারপর হসপিটালে যারা স্টাফ ছিল, নার্স ছিল, তারা সবাই চলে আসে। দেন আর দেখে যে বাচ্চাটার মাথাটা মানে ওই বেড মানে যেই বেড ছিল, যে বেডে শোয়া ছিল, সেই বেডের খুব কাছে চলে গেছে, মানে তাকে কেউ সামনের দিকে উপরের দিকে টেনেছে, এই টাইপের কিছু। দেন সকালবেলা তারা সেদিন রাতে সবাই আবার চলে গিয়ে ঘুমিয়ে যায়। দেন সকালবেলা সেই ছেলেটা আর বেঁচে নেই, সেই ছেলেটা মারা যায়। দেন তাকে ওইখানের একটা মানে কবরস্থানের নামটা আমি বলতে চাচ্ছি না, সেই কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে আমার যে ফ্রেন্ডের ভাবি, তার চাচা জানাজা পড়ে এবং দাফন করে সেম ভাবে মানে গোসল করতে যায়। গোসল করতে যখন যায়, ওয়াশরুমটার যে ওয়ালটা ছিল, ওয়ালটা বেশি উঁচু ছিল না। সে ওয়ালের উপরে দেখে
সেম ওই মহিলাটাই বসে আছে, কিন্তু তার চেহারাটা ওই অ্যাটম যে বাচ্চাটার কথা আমি বললাম সেই বাচ্চাটার চেহারা, এবং তার মুখের মধ্যে ফোসকা পড়া। এটা দেখার পরে সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার কিছুদিন পরে তার শরীর থেকেও সেম ভাবে ওই ফোসকা উঠে যায়, এবং দেন সে তারপরে হুজুর তাকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর তাকে মানে তাবিজ দেয় একটা, যে তাবিজের সাহায্যে সে এখনো পর্যন্ত বেঁচে আছে এবং এখন সুস্থই আছে। না রাসেল ভাই, থ্যাংক ইউ। আপনার এই ঘটনা ছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। প্লিজ আপনি আপনার নামটা বলে তারপর আপনার ঘটনাটা শুরু করবেন। কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন কাইন্ডলি। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ইকরামুল ইসলাম তনু। আমি এসেছি মিরপুর 2 নাম্বার থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। জি। রাসেল ভাই, ঘটনার দিন আমি আমার নানুর বাড়িতে ছিলাম, মানে নানুর বাড়িতে যাই দুপুর 2টার দিকে। যখন আর কি আমার নানা কাজ থাকে, এগুলো শেষ করতে করতে আপনার মাগরিবের আজান দিয়ে দেয়। যখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব, তো তখন রাসেল ভাই মানে মাগরিবের আজান দিছে, তার আপনার 10 থেকে 15 মিনিট পরে আমি রওনা দিই, তো সিএনজি করে। তো মানে আমার নানুর বাড়িটা হচ্ছে এলাঙ্কা, টাঙ্গাইল থেকে প্রায় আপনার 10 কিলোমিটার দূরত্ব। তো সিএনজিতে 10-15 মিনিট লাগে। তো রাসেল ভাই, আমি টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে আসি, এবং রাসেল ভাই এই জায়গায় আপনাকে একটু ইনফর্ম করা দরকার। সেটা হচ্ছে যে আমার বাসায় 2টা ওয়েতে যাওয়া যায়। এখন আপনার টাঙ্গাইল মেন টাউন হয়ে স্টেডিয়ামের ওই দিক দিয়ে যাওয়া যায়, আর আরেকটা হচ্ছে শর্টকাট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হয়ে যাওয়া যায়। তো রাসেল ভাই, আমি খুব টায়ার্ড ছিলাম, তো যার কারণে ওই দিন ওই আপনার ডিস্ট্রিক্ট হয়ে আমি আমার বাসায় যাব বলে চিন্তা করি, এবং একটা রিক্সা নিয়ে ডিস্ট্রিক্ট গেট হয়ে আপনার অ্যাকর্ডের উত্তর পূর্ব প্রান্তে একটা ব্রিজ আছে, তো সে জায়গায় রিক্সা নিয়ে যাই এবং রিক্সা থেকে নামি। এই জায়গায় রাসেল ভাই অ্যাকর্ড সম্পর্কে আপনাকে একটু বলা দরকার। সেটা হচ্ছে এই অ্যাকর্ডটা বেশ পুরনো, বেশ কিছু পুরনো বিল্ডিং আছে, এবং রাসেল ভাই অ্যাকর্ডের রাস্তাগুলো ভাঙা, ল্যাম্প পোস্ট, রাস্তার দুই পাশে যে ল্যাম্প পোস্ট সেগুলো আসলে আপনার বেশ পুরনো, মরিচা ধরে গেছে। তো এই কারণে রাসেল ভাই এগুলোতে আপনার ইলেকট্রিসিটি, মানে যে বিদ্যুৎ সংযোগটা থাকার কথা, এগুলো নেই। রাস্তাগুলো আপনার পুরো অন্ধকার থাকে সন্ধ্যার টাইমে বা রাত্রে। তো রাসেল ভাই, আরেকটু আপনাকে এই জায়গায় বলা দরকার, সেটা হচ্ছে যে অ্যাকোয়ারের ঠিক দক্ষিণ পশ্চিম প্রান্তে আমার বাসাটা। অ্যাকোয়ার ব্রিজের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা আপনার মির্জা মাঠ বরাবর, আর আপনার বাম দিকে যে রাস্তাটা সেটা আপনার আমার বাসা বরাবর চলে গেছে, মানে দক্ষিণ পশ্চিমে। তো রাসেল ভাই, এই জায়গায় আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার যে আমার বাসার দিকে যে রাস্তাটা চলে গেছে ওই ব্রিজের বাম দিকে, ওই রাস্তা ধরে ব্রিজ থেকে একটু এগুলেই হাতের ডান পাশে একটা আপনার পুরনো বিল্ডিং পড়ে, আর সাথে একটা আম গাছ আছে, বেশ পুরনো। তো রাসেল ভাই, যেহেতু অন্ধকার ছিল, ল্যাম্পপোস্ট গুলোতে ইলেকট্রিসিটি ছিল না, তো আমি রাসেল ভাই আমার ফোনের টর্চ ইউজ করি, আমার কাছে ফোন ছিল। তো আমি যখন রাসেল ভাই ওই পুরনো বিল্ডিং এর আম গাছটার কাছাকাছি চলে আসি, মানে 2 থেকে 3 হাত দূরত্বে, তখন রাসেল ভাই আমি টর্চের আলোতে একটা বৃদ্ধা মহিলা দেখতেছি। তো বৃদ্ধা মহিলাটা আসলে রাসেল ভাই, এটা তার একটু বর্ণনা দেওয়া দরকার। উনি ছিলেন রাসেল ভাই, মানে তার চুলগুলো ছিল একেবারে পাকা, পরনে সাদা একটা নর্মাল কাপড় পরা, আর গায়ের চামড়াগুলো কুচকানো ছিল। আর রাসেল ভাই, আমি যখন তার কাছাকাছি চলে আসি, তখন রাসেল ভাই আমি যেটা মানে তো আমার টর্চের আলো তার মুখে পড়ে, এবং উনি আমার দিকে অনেকটা, মানে ওনার চাহনিটা, উনি আমার দিকে তাকায়, ওনার চাহনিটা ছিল আপনার বেশ উইয়ার্ড আর কি। রাসেল ভাই, এমনিতেই আমি টায়ার্ড ছিলাম, আর মানে এটা দেখার পরে আমার একটা আনইজি ফিল হয়। তো রাসেল ভাই, আমি তাকে ক্রস করে তারপরে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে রেস্ট করি। তারপর আপনার নিত্য প্রয়োজনীয় কাজ সেরে আমার ডিনার করতে করতে রাসেল ভাই 9:30 বা 10টা বেজে যায়। তো দেন রাসেল ভাই, আমি আমার বাসায় চলে যাই। এই জায়গায় রাসেল ভাই আপনাকে একটু ইনফর্ম করি যে আমি আমার বাসাতে মানে একাই ঘুমাই, আর আমার মানে রাত জেগে মুভি দেখার একটা অভ্যাস আছে। তো রাসেল ভাই, ওই দিনও তার ব্যতিক্রম হয় না। তো মুভি দেখতে দেখতে আমার রাত্রে 2:30 বা মানে 3টা বেজে যায়, 2:30-3টা।
বেজে যায়। তো তখন রাসেল ভাই আমার প্রচন্ড মানে মুভি শেষ হয়ে যায়, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। তো আমি আপনার ওয়াশরুমে যাই, ফ্রেশ হওয়ার পরে আবার রুমে আসি, দরজা লক করে আমি আমার বাতি নিভিয়ে দিয়ে বিছানায় যাই। এবং রাসেল ভাই যেহেতু টায়ার্ড ছিলাম, তো আমি ঘুমানোর সাথে সাথে মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যাই। তো রাসেল ভাই ঘুমের মধ্যে আমি যা দেখতে পাই, মানে ঘুমের মধ্যে আমি সবটাই দেখতে পাই যে ওই বৃদ্ধা মহিলাটি আমার ডান হাত ধরে টানতেছে, এবং রাসেল ভাই মানে ওনার মুখে একটা ভয়ানক হাসি ছিল। আর এই জায়গায় তার একটি বিবরণ দেওয়া দরকার। তার চোখ ছিল রাসেল ভাই, কিন্তু চোখের যে মণিটা এটা ছিল না। এটা আপনি স্বপ্নে দেখছেন? হ্যাঁ, স্বপ্নে দেখছি। চুলগুলো ছিল এলোমেলো। আর রাসেল ভাই মানে ওই যে মুখে যেটা বললাম আর কি, বিভৎস একটা হাসি। তো রাসেল ভাই এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমার ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভাঙার পরে রাসেল ভাই যেটা হয় সেটার জন্য আসলে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এর মাঝখানে আমি আপনাকে একটু ইনফর্ম করতে চাই, সেটা হলো যেহেতু আমার দরজা লক, আমার জানালা বন্ধ, আর প্লাস আমার লাইট অফ ছিল। তো রাসেল ভাই রুমে মানে কোনো প্রকার আলো প্রবেশ করার কোনো ওয়ে ছিল না। তো রাসেল ভাই ঘুমটা ভাঙার সাথে সাথে আমি যেটা ফিল করি যে আমার ডান হাত ধরে কেউ টানতেছে। তো রাসেল ভাই সাথে সাথে আমার যেটা মনে হয় যে মানে কিছুক্ষণ আমি যে আগে যেটা আমি দেখেছি, কয়েক সেকেন্ড আগে আমি যেটা দেখেছি, সেটা যদি স্বপ্ন হয় তাহলে এটা কি, এটা আমার আর কি মানে নিজের মন বলে ওঠে। তো রাসেল ভাই তখন আর আমার বোঝার বাকি থাকে না যে এটা আসলে মানে সামথিং ইজ রং। তো তখন রাসেল ভাই আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পরে রাসেল ভাই আমি যখন মানে তখন চিৎকার করার জন্য চেষ্টা করতেছিলাম, বাট আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তো এই অবস্থায় রাসেল ভাই আমি কি করবো আসলে বুঝতে পারতেছিলাম না। আর এটাকে আরেকটু মানে অ্যাড করা দরকার রাসেল ভাই, যে হাতটা বা যে অশরীরটা আমার হাতটা ধরেছিল, তার হাতটা রাসেল ভাই মানে আমি ফিল করতেছিলাম তার হাতটা ঠান্ডা, মানে বেশ ঠান্ডা। তো রাসেল ভাই আমি আসলে কি করবো বুঝতে পারতেছিলাম না। তো হঠাৎ আমার মনে হয় যে আয়াতুল কুরসি পড়লে আপনার যেটা যে জিন ভূত প্রেতাত্মা আমরা যেটাই বলি না কেন, এটা আসলে কোনো ক্ষতি করতে পারে না বা আশেপাশে ঘিরতে পারে না। তো রাসেল ভাই আমি প্রথমবার ট্রাই করি আয়াতুল কুরসি, মানে আমার পড়া শুরু করি। তো মাস পর্যন্ত যখন যাই মানে অর্ধেক পড়া শেষ, তখন রাসেল ভাই আমি আর মানে মনে করতে পারি, আমি ভুলে যাই ব্যাপারটা। তো রাসেল ভাই সেকেন্ড বার আমি ট্রাই করি খুব ভয়ে ভয়ে। তো রাসেল ভাই সেকেন্ড বারও এই একই ঘটনা ঘটে। তো দেন রাসেল ভাই থার্ড টাইমে আমি মানে খুব ভয়ে ভয়ে আয়াতুল কুরসি পড়া আমার শেষ হয়ে যায়। মানে তখন আর কোনো সমস্যা হয়নি, খুব কষ্ট করে বলি। তো দেন রাসেল ভাই যেটা হয় যে হাতটা আমার হাত ধরেছিল বা যে অশরীরটা হাত আমার হাত ধরেছিল, তবে আমার হাতটা ছেড়ে দেয়। আর তখন রাসেল ভাই আমি বিছানার থেকে লাফ দিয়ে নেমে আমার ওই লাইটটা, রুমের লাইটটা জ্বালিয়ে দিই। রাসেল ভাই আমি রুমের মধ্যে কাউকে দেখতে পাই না। আর তখন রাসেল ভাই আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে আপনার 4:10 বা 15 এরকম হবে। আর ওই রাতে রাসেল ভাই এই ঘটনার পরে আমি আর ঘুমাইতে পারিনি সারা রাত। মানে আপনার তারপরে 4টার পরের থেকে আপনার লাইট জ্বালিয়ে আমি মানে রুমেই আপনার শোয়াচ্ছিলাম। এই ছিল রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আমরা পরবর্তীতে আপনার কাছে বলতে হবে, তারপর আপনার ঘটনাটা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি টুটুল, সাইক টেক্সটাইল 6 সেমিস্টারে পড়ি। আমি ঘটনায় ফিরে যাই। এটা হলো আমার বাড়ির ঘটনা। আমার বাড়িতে একজন লজিং থাকতো, মানে অর্থাৎ জাগির মাস্টার থাকতো। পরীক্ষা দেওয়ার জন্য আসছিল আর কি। যেহেতু রাসেল ভাই আমার ফ্যামিলির কথা বলা উচিত, কারণ আমার বাবা একজন মাওলানা, আমার দাদাও মাওলানা। যাই হোক, আমার দাদা বাবা এরা সবাই প্যারানর্মাল ঘটনার সাথে মানে একটু একটু জড়িত। যদি এরা প্যারানর্মাল ঘটনাগুলা মানে কিছু কাজ করে আর কি, তার ইফেক্ট গুলা পরে হলো আমাদের উপরে আর কি, এরকম। যাই হোক, আমি ঘটনায় যাই। পরীক্ষা দেওয়ার জন্য যখন আমার জাগির মাস্টার আমাদের বাসায় আসে, বাড়িতে আসে, তখন তাকে থাকার জন্য একটা ঘর দেওয়া হয়। রাসেল ভাই আমার বাড়ির বর্ণনাটা দিই। আমার বাড়িটা এমন একটা, আগে ওই জায়গাতে একটা জঙ্গল ছিল আর কি। বাড়ির আশপাশে আমাদের বাড়ির পাশে যে ছিল, উনি ওনার জায়গা এটা। উনি ওই সব প্যারানর্মাল ঘটনার সাথে জড়িত হওয়ার কারণে উনি ওনার জায়গাটা বিক্রি করে দেয় যে এখানে যদি কেউ বাড়ি করে তাহলে ওনার জন্য ভালো হয় আর কি।
তো অনেক কম দামে পাওয়াতে আমার বাবা জায়গাটা কিনা, ওইখানে একটা গভীর পাকারও ছিল, তো ওটা ভরাট করে আমাদের বাড়িটা করা হয়। এখনো আমার বাড়ির পিছনে বাগজার আছে, অবশ্য আগের মতো তো ঘন না। যাই হোক, ঘটনায় যাই। তো জাগির মাস্টার প্রত্যেকদিন রাত্রে অনেক রাত অবধি পড়ে। তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, তো হারিকেনের আলো দিয়ে পড়তে হতো, হারিকেনের আলো। অনেক রাত পর্যন্ত পড়ার পরে ঘুমায়। তখন আমার বাবা যখন নামাজে যাবে, ফজরের নামাজ পড়তে যাবে, তখন তাকে ডাকে, প্রত্যেকদিন ডাকে। তখন সে ডাকলে সে উঠে আবার পড়তে বসে আর কি, নামাজ পড়ে পড়তে বসে। তো যেই দিন ঘটনাটা ঘটে সেই দিন সেম আমার বাবা উনাকে ডাকে, তো দেখে ডাকের কোনো শব্দ দেয়, মানে সারা শব্দ দেয় না। তখন হয়তো বাবু ভাবছে যে উনি মানে অনেক রাত অব্দি হয়তো বা পড়ালেখা করছে, তো এই জন্য বেশি ঘুমাইতে আছে। যাই হোক, আমি নামাজ পড়ে আসি, তারপরে উনাকে ডাকবো। যাই হোক, রাসেল ভাই একটা কথা বলি, উনি যখন রাত্রে ঘুমানোর সময় হারিকেনের আলোটা হালকা একটু কমায় দিয়ে, মানে সারা রাত আলো থাকেই ঘরে, কিন্তু ওই দিন ঘরে কোনো আলো ছিল না। উনি হারিকেন বন্ধ নিভে গেছিল আর কি। তো নামাজ শেষ করে আব্বু যখন আসার পরে তাকে ডাকার জন্যই করলো, তখন দেখে যে না, সে অনেক নাক ডাকছে, আর নাক ডাকে এরকম জোরে জোরে নাক ডাকছে আর কি। তখন যখন শব্দ দিল না, তখন অনেক ডাকাডাকির পরে তখন দরজাটা আর কি ভাঙতে হয়। কিন্তু ভিতরে ঢুকে, দরজা ভাঙার পরে ভিতরে যখন ঢোকার পরে দেখে যে সে মানে বমি করছে, এমনকি পেশাব পায়খানা করে অনেক মানে খাতা বালিশ নষ্ট করে ফেলাইছে, প্লাস সে চৌকি থেকে নিচে পড়ে গেছে আর কি। তখন আশপাশের মানুষজনকে ডাকা হয়, সকালবেলা ডাকা হয়, সবাই মিলে আসে, পরিষ্কার করার পরে তেল মেল দেওয়ার পরে হাসপাতালে যখন নেওয়া হয়, রাস্তার মধ্যেই সে আর কি মারা যায়। তারপর আমার বাড়ির বাসার ওনার কাছ থেকে যেটা শোনা, যে উনি প্রত্যেক দিনে রাত্রে অনেক রাত্রে উঠতো, ওঠার পরে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সে ওযু করার জন্য যখন ওই আমার পাশের বাসার সে ওইখানে আসার পর পাশের বাসার ওইখানে ওযু করে আর কি, ওদের টিউবওয়েলে। যখন টিউবওয়েলে সে প্রথম চাপটা দেয়, তখন ওই টিউবওয়েলটা ছিল আবার আমার ওই জাগির যে রুমেটা থাকতো ওই রুমের পাশাপাশি আর কি টিউবওয়েলটা ছিল। যখন টিউবওয়েলে প্রথম চাপটা দিল, তখন উনি একটা জিনিস উপলব্ধি মানে দেখলো যে আমাদের ওই জাগির যে ঘরটাতে থাকতো, ওই ঘরটা নড়াচড়া করতেছে, এমনকি একটা শব্দ আসতেছে ঘরের ভিতরে, একটা নড়াচড়া একটা শব্দ। এরপর ওই ঘরের মধ্যে থেকে একটা আলো বের হয়ে আমাদের যে বাড়ির পিছনের যে বাজারটা ছিল, বাজারের মধ্যে গিয়ে ওই আলোটা নিভে যায়। তখন সে ভাবে যে এরকম তো হয়ই, অনেক কিছুই তো আলো টালো দেখা যায়। এটা ভেবে উনি আর পরে কিছু বলে নাই, কিন্তু সকালবেলা যেটা আমরা দেখলাম সেটার জন্য আর কি এটা বলতে হলো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। এটা আমার কাজিনের থেকে শোনা, কাজিনের ফ্রেন্ডের বাসার একটা ঘটনা। তার বাসাটা ছিল পুরান ঢাকায়, এবং বাসা তিনতলা বাসা ছিল, এবং দোতলা এবং তিনতলায় তারা সব ফ্যামিলির মেম্বাররা থাকতো, এবং একতলাটাই তারা ভাড়া দিয়েছিল। দেন একতলায় একটা ফ্ল্যাটে একটা হিন্দু ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে ছিল তার হাজব্যান্ড, ওয়াইফ এবং তার মা। তারা প্রায় 8 মাস পর্যন্ত ওই বাসায় থাকে। আর একদিন রহস্যজনকভাবে সেই হিন্দু ওয়াইফটা মারা যায়, লিভিং রুমের সিলিং এর সাথে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। দেন পরে জানা যায় যে তার হাজবেন্ডের সাথে ঝগড়া করার পর সে এই ধরনের সুসাইড করেছে। দেন তারপর অনেক পুলিশ কেস হয়, এবং 2 মাসের মতো ওই বাসায় কেউ থাকে না। তারপরে সবকিছু যখন ঠান্ডা হয়ে যায়, তখন একজন আসে ভাড়াটিয়া, এবং তারা মুসলিম ছিল। তারা 2 ভাই ছিল, এবং তার 2জনই বিবাহিত। তারা ফার্স্টের দিন ওই বাসায় যখন থাকে, তারা সেই
লিভিং রুম থেকে অনেক টাইপের আওয়াজ পাচ্ছিল, যেমন হাঁটা চলা করার আওয়াজ এবং কেউ পানি ঢেলে খাচ্ছে এই টাইপের আওয়াজ। আর মানে হিন্দুরা যখন পূজা করে তখন যে টাইপের ঘন্টি বাজালে যে টাইপের শব্দ হয় সেই ঘন্টির আওয়াজও তারা পাচ্ছিল। দেন এইসব আওয়াজ যখন হতো তখন সবথেকে বেশি কিউরিয়াসিটি জাগতো দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই ছিল তার ওয়াইফের, এবং সে অল টাইম যেতে চাইতো, তার হাজবেন্ড তাকে মানা করতো যাওয়ার জন্য। তারপরে শুরু হলো ভয়ানক ঘটনা। তার ওয়াইফ মানে তার হাজবেন্ডের সাথে রাত্রেবেলা শুতো একসাথে, এবং সকালবেলা রহস্যজনকভাবে তাকে লিভিং রুমের সোফার মধ্যে পাওয়া যেত প্রত্যেকটা দিন। এরকম ভাবে 3-4 দিন হলো। তারপর তার হাজবেন্ড একটু মানে চিন্তায় পড়ে গেল বিষয়টা কি হচ্ছে, এবং তাকে যখন সকালবেলা জিজ্ঞেস করা হতো যে তুমি এখানে আসলে কিভাবে, সে কিছুই বলতে পারতো না। দেন তারপরে তার হাজবেন্ড একটা হুজুরকে ডেকে নিয়ে আসে, এবং হুজুর তার ওয়াইফকে একটা তাবিজ দেয়, এবং তাবিজটা সে অল টাইম তার সাথে রাখতো। দেন এইসব ঘটনা শেষ। তারপরের থেকে সে আর এই ধরনের প্যারানর্মাল ঘটনা তার সাথে হতো না। তার কিছুদিন পরে তার হাজবেন্ড ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে যায়, এবং লিভিং রুমের লাইটটা যখনই সে জ্বালায় তখন সে দেখতে পায় ভয়াবহ একটা দৃশ্য, যেটা দেখার জন্য সে কোনো সময় মানে সেটা এক্সপেক্ট করেনি যে এই ধরনের দৃশ্য সে দেখতে পাবে। সে দেখতে পায় লিভিং রুমের সিলিং এর সাথে একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে, এবং ওই মেয়ের চেহারাটা তার ওয়াইফের মতো একেবারে সেম। এটা দেখার পরে সে খুব জোরে চিৎকার দেয় এবং সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। দেন তারপর তাকে সেন্সে আনা হয় এবং জিজ্ঞেস করা হয় তুমি কি দেখেছো। দেন সে বলে যে আমি এই টাইপের জিনিস দেখেছি। তারপরে ওই মাসেই তারা ওই বাসায় থাকে। দেন পরের মাসে ওই বাসা ছেড়ে চলে যায়। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘটনাটা মেবি আপনার 1965 বা 70-এর দিকে হবে, নানু আমাকে যেটা বলে। তো রাসেল ভাই, আমি প্রথমে নানুর বাড়ির বিবরণটা দিতে চাই। সেটা হচ্ছে যে আমার মানে নানুর বাড়িটা ছিল মানে তখনকার সময়ে নানুর বাড়িটা সামনে একটা পুকুর ছিল, তো পুকুরের অপোজিট সাইডে ওই নানুর মামার বাড়ি ছিল। তো রাসেল ভাই, নানুর বাড়ি যে সাইডে ছিল ওই সাইডে একটা পুরনো মানে বট গাছ ছিল আর কি। তো রাসেল ভাই, নানুর বাড়ি মানে মামার বাড়ির পাশে থাকলে যেটা হয় যে সবসময় যাতায়াত করা হয়। তো রাসেল ভাই, আমার নানু সবসময় মামার বাড়িতে যাতায়াত করতেন, খেলাধুলা করতেন। তো এমন একদিন রাসেল ভাই উনি খেলাধুলা করতেছিলেন মামার বাড়িতে, আপনার মামাতো ভাইয়ের সাথে। তো এমন সময় আপনার মানে সন্ধ্যা হয়ে যায় আর কি খেলতে খেলতে। রাসেল ভাই, আমার নানু তখন তার নিজের বাড়িতে যাবে, তো এই কারণে খেলা বাদ দিয়ে আপনার তার মামার কাছে যায় আর কি, যে মামাকে বলতে যে মামা আমি নিজের বাড়ি যাচ্ছি আর কি, বাড়ি চলে যাচ্ছি। তো রাসেল ভাই, এটাকে একটু বলা দরকার, যেহেতু ওই পুকুর পাড় দিয়ে তার দিনে অনেকবার যাতায়াত করতে হয়, সে কারণে রাসেল ভাই উনি একাই হাঁটা শুরু করে। রাসেল ভাই, নানু যখন পুকুর পাড় ধরে হেঁটে হেঁটে প্রায় অর্ধেক পর্যন্ত চলে এসছে, তো হঠাৎ করে তার চোখ যায় বট গাছের দিকে। এবং রাসেল ভাই, নানু আমাকে যেটা বলে যে নানু দেখতে পায় যে মানুষ আকৃতির কেউ একজন শূন্যে ভর করে নিচে নেমে আসে এবং আমার নানুকে তার নাম ধরে ডাকতে থাকে। রাসেল ভাই, নানু আমাকে যেটা বলে যে ওই অশরীরটা বা ওই জিনিসটার আপনার ভয়েসটা ছিল খুব উইয়ার্ড। রাসেল ভাই, আর এই জায়গায় একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নানুর যে মা ছিলেন ওনার সাথে জিন ছিল। তো ওই জিন নানু আমাকে যেটা বলেন যে ওই জিনটা নাকি অনেক খারাপ ছিল এবং অনেক প্রবলেম করতো তাদের। তো রাসেল ভাই, সেই হিসেবে অনেক ছিল আপনার আমার নানুর এক্সপিরিয়েন্স ছিল এই বিষয়ে। তো রাসেল ভাই, নানু বুঝতে পারে যে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং নানু আমাকে যেটা বলে যে উনি মানে তার দৌড়ে তার মামার বাড়ির দিকে ব্যাক করার জন্য চেষ্টা করেন, কিন্তু উনি এত ভয় পান যে আসলে দৌড় দিতে পারতেছিলেন না। তো এমন সময় রাসেল ভাই হঠাৎ করে আমার নানুর চোখ যায় ওই অশরীর তার পায়ের দিকে। এবং রাসেল ভাই, মানে নানু যেটা বলেন যে ওই অশরীরটার পা মাটির থেকে প্রায় 1 হাত উপরে ছিল। এবং নানু যেটা খেয়াল করে যে তখন ওই অশরীরটা তার নানুর নাম
ধরে ডাকতে ডাকতে তো তার কাছে আসতে থাকে, তার দিকে এগুতে থাকে। তো রাসেল ভাই তখন নানু আর নিজেকে ধরে রাখতে পারে না। রাসেল ভাই চিৎকার করে নানু যখন সেন্সলেস হয়ে যায়, তো তার চিৎকার শুনে তার মামার বাড়ি এবং নিজের বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে পুকুর পাড় থেকে আপনার সেন্সলেস অবস্থায় উদ্ধার করে। তো তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আসলে কি ঘটেছিল, তখন রাসেল ভাই তিনি সম্পূর্ণ ঘটনাটাকে আর কি খুলে বলেন। এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা। আপনার and don't stop the ফুর্তি। হ্যালো, আমি আকবর রাবি, আমি মিরপুর 12 নম্বর থেকে এসেছি। আমার ঘটনা এটা হচ্ছে আমার ফ্রেন্ডের, ওর নাম রিনা, ও থাকে হলো দিল্লি রোডে। তো ঘটনাটা ওকে নিয়ে। তো ওদের বাসাটা হচ্ছে দিল্লি রোডে একতলা একটা বাসা। বাসাটা অনেক পুরানো এবং বাসা একটু ডিসক্রিপশন আমি দিতে হয় যে ওদের বাসাটার মধ্যে আপনার 2টো রুম, একটা কিচেন এবং একটা গোডাউন টাইপের রুম ছিল, এবং ওদের বাথরুমটা ছিল বাসার বাইরে, এবং ওদের উঠানে বেশ অনেকগুলো গাছ ছিল। তো বাসাটা নিয়ে আগে থেকে অনেক বিভিন্ন কথা রয়েছিল যে বাসাটা খুব ভালো না। তো ওরা মাঝে মাঝে আপনার বাসাটা রাত্রিবেলা আওয়াজ শুনতে পেতো, গাছ পড়ার আওয়াজ পেতো, কিন্তু সকালে উঠে দেখতেছে কোনো গাছ টাপ কিছুই পড়া নেই। তো এইভাবে ওরা যাচ্ছিল। তো ওরা যখনই রাত্রে বের হতো, কাউকে না কাউকে একজনকে নিয়ে বের হতো। তো একদিন হচ্ছে যে ও রাত্রেবেলা বেরোয়, টয়লেটে যায়। যে টয়লেটে যাওয়ার পর হঠাৎ করে দেখে যে টয়লেটের গেটের মধ্যে নক করতেছে তার ছোট ভাইয়ের আওয়াজ দিয়ে, বলতেছে আপু আপু। পরে ও যখন গেটটা খুলে দেখে যে ও ছোট ভাই একটু দূরে দাঁড়িয়ে আছে এবং ওদিকে তাকিয়ে বলছে, তুমি কেন এত রাত্রে বেরিয়ে একা বেরিয়েছো, তোমাকে যদি মেরে ফেলে। তো এই বলে ও যখন ভাইদের দিকে তাকাতে যায়, দেখে যে ওর ভাইটা আস্তে আস্তে গায়েব হয়ে যায়। ও তাড়াতাড়ি খুব ভয় পেয়ে গেটের কাছে চলে আসে, দেখে গেট ভেতর দিয়ে বন্ধ। তো ও ভয়ে দরজা নক করতে শুরু করে এবং ওর মা এসে গেট খুলে বলে যে তুমি কিভাবে বাইরে গেলে, গেট তো বন্ধ করা। তো এইভাবে ও ঘরে চলে যায় এবং ওর মা একটু করে ফুঁ দেয়। তো এর 2-3 দিন পর ও হঠাৎ করে রাত্রিবেলা পানি তেষ্টা লাগে, ও উঠে রান্নাঘরে যায় এবং পানি খায়। পানি খেয়ে ওদের যে রান্নাঘরের পাশে একটা গোডাউন ছিল, যেখানে যত সব আনইউজ জিনিসপত্র রাখা হতো, সাধারণত খোলা হতো না। তো ও রান্নাঘর থেকে বেরিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখে যে ওই গোডাউনের গেটের সামনে ওর মা দাঁড়িয়ে আছে। তো এখানে বলা হয় যে ওর মা কোনো সময় চুল খোলা রাখতো না, বাট ও যে দেখলো যে ওর মায়ের চুল খোলা এবং শাড়ি, নীল রঙের একটা শাড়ি পরে আঁচলটা নিচে পড়া। তো ও তাকিয়ে আছে এবং ওর মা বলছে, কি ব্যাপার, তুমি একা বের হচ্ছে কেন? এই বলে ওর মা, বডিটা ঠিক আছে বাট মাথাটা ঘুরতে শুরু করলো। এই দেখে ও যখনই সরতে যাবে ওকে প্রচন্ড ধাক্কা দেয়, ও পড়ে যায় এবং হাতে ব্যথা পায়। তারপর ওকে ওর সেন্স হারিয়ে ফেলে। তখন সকালবেলা যখন ওর সেন্সটা আসে, তখন ওর মা জিজ্ঞেস করে যে কি অবস্থা, কি ঘটনা। ও খুলে বলে, ওর মা বলে না আমি তো ছিলাম না। তো ওর বাবা আবার একটু ঝাড়ফুঁক করতো। বাবা বললো যে এই বাসাটা প্রবলেম আছে, তোমাদেরকে 3টে তাবিজ, ওদের 3জনকে, মা ভাই এবং 3টে তাবিজ দেয়, বলে যে সবসময় তোমরা এটা পড়ে থাকবে। তো এরকম ওরা ভালোই যাচ্ছিল। তো হঠাৎ একদিন, অনেকদিন পর, তো ও গোসল করে তাবিজটা খুলে রেখেছিল এবং ওই ভুলে গেছিল পড়তে। হঠাৎ করে ছাদে উঠে একটা হাঁটাচলা করতেছে, এমন টাইম হঠাৎ মনে হলো যে ওর পিছে কেউ একজন। ও যখনই ঘুরতে গেল দেখলো একটা মানে এর মতো ওকে ধাক্কা দিয়ে ও ডিগবাজিকে পড়ে যায় এবং ব্যথা পায়। সাথে ওই ইন দ্যাট টাইম ওর ছোট ভাই উপরে আসে, এসে ওকে ধরে। ঠিক আছে, দেখে যে হাত পা ছিঁড়ে গেছে। ওকে বাসা নিয়ে যায় এবং বাবা বলে যে তোমরা কেন তাবিজটা করেছো, এবং ওরা এখন পর্যন্ত ওই তাবিজটা পরে থাকে, ওই বাসাতেই আছে। এই হচ্ছে আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাদারীপুর থেকে এসেছি। আসসালামু আলাইকুম সকল লিসেনার যারা ভূতপ্রেমে ঘটনা শুনছেন। তো আমার ঘটনাটা ছিল ঢাকা মেডিকেলে। আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করি, এটা সবাইকে বলেছি। তো একদিন রাত্র 10টা থেকে 11টার দিকে আমি আসতেছি ঢাকা মেডিকেলের ওই লাস্ট কাটা ঘরের পিছন সাইড দিয়ে বের হচ্ছি। তো ওই দিন অনেক মানে গরমের দিন, কিছু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে মানে আকাশটা অন্ধকার আচ্ছন্ন ছিল। তো পাশ দিয়ে যাচ্ছি, দেখি একটা ছোট্ট বাচ্চা, মানে দূর থেকে দেখছি একটা ছোট্ট বাচ্চা, ও ওই একটা ড্রেনের থেকে হাত দিয়ে কি যেন উঠাচ্ছে আর খাচ্ছে।
উঠাচ্ছে আর খাচ্ছে। তো ওটা দেখে আমি একটু কৌতূহলবশত আগাই, যে এটা কে বাচ্চাটা এইভাবে এত রাত্রে কি উঠায় আর খায়। আগায়া যখন সামনের দিকে যাচ্ছি তখন দেখি যে লাশ কাটা ঘরের কোনা দিয়ে যে ড্রেনটা, যে ওটা মানে তাদের যন্ত্রপাতি ধুইয়া যে পানিটা ফালায়, পানিটা ওই নিচ দিয়ে আসে, অনেক গন্ধ। ওইখান থেকে ওই ছেলেটা কিছু মানে মাংস, নাড়ি পুরি এই ধরনের কিছু জিনিস উঠাচ্ছে আর খাচ্ছে। আমি দেখে খুব মানে ভয় পেয়ে যাই যে এই ছেলেটা এই এত রাত্রে এই জায়গার তুমি এই সব উড়াইতেছে খাইতেছে। আমি গিয়ে একটা দাবটি দিই, এই বাচ্চা তুমি এখানে কি করো, এগুলো কি খাইতেছো? ও আমার দিক তাকিয়ে মানে খুব ভয়ঙ্কর ভাবে একটা হাসি দেয়। আমি আবার ওকে দাবটি দিই, চাপ ছেলে ওঠো, যাও এখান দিয়ে যাও, বাসা কই তোমার? ও কোনো কথা বলে না, আবার উঠায়, আবার খায়, আবার হাসি দেয়। একটা পর্যায়ে যখন আমি ওর কাছে গিয়ে মানে ওকে মারবো এরকম একটা হাত উঠাইলাম, ও ভয়ঙ্কর ভাবে উঠা মানে আমার 2 পার সামনে এসে মানে আমাকে কামড় দিবে এরকম মানে চেহারা করে। আর ওর দাঁতগুলা এবং চেহারাটা দেখে কালো কুটকুট, মানে দেখে আমি ঠিক করে দিয়ে বাইরে মানে দৌড় দিয়ে রাস্তায় চলে যাই। যাওয়ার সাথে সাথে ওই জায়গা একটি দোকানের পাশে গিয়ে আমি দাঁড়াই। এই ছিল আমার মানে ঘটনাটা। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির আহমেদ উত্তরা থেকে আসছি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি মিরপুর এসটিসি থেকে। আমি আপনাদের এখন যে ঘটনাটি বলবো সেটা হলো মির্জাপুরের তরফপুর গ্রামের। তো ঘটনাটি আমার ফ্রেন্ডের দাদার সাথে ঘটেছিল। আমার ফ্রেন্ডের দাদা ছিল অনেক বয়স্ক একজন লোক। তিনি একদিন রাতে মধ্যরাতে তার ঘুম ভাঙে এবং তিনি টয়লেটে যাওয়ার প্রয়োজন মনে করে। তখন তিনি বের হয়ে আপনারা জানেন গ্রাম অঞ্চলে বাড়ির সামনে বসার জন্য জায়গা থাকে। তো তিনি ওইখানে এসে বসেন। বসার পর তিনি দেখেন যে উঠানের মাঝে একজন মহিলা, প্রায় 7 থেকে 8 ফিট একটা মহিলা কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। তো উনি কৌতূহলের সাথে জিজ্ঞেস করেন, কারণ উনি এখানে সবাইকে চিনেন আর এত রাতে কোনো মহিলার বাসার বাইরে থাকার কথা না। তো তুমি জিজ্ঞেস করলেন আশেপাশের মানুষের নাম দিয়ে জিজ্ঞেস করেন, তুমি অমুক বা তমুক। তো তখন তিনি কোনো উত্তর দেয় না। এই কথা বলতে বলতে তিনি চারদিকে এগিয়ে আসেন। তখন তিনি চিৎকার দেয় এবং তার ছেলে ঘর থেকে বের হয়ে টর্চ মেরে দেখে যে কিছু নাই। তখন তিনি টয়লেটে যান। টয়লেট থেকে ফিরে পথে আবার দেখে যে সেই ঘরের কোনায় সেই মহিলাটি দাঁড়ায় আছে। তো তিনি কিছু না বলে ঘরের মধ্যে চলে যান। তো রাসেল ভাই তখন থেকেই ঘটনাটা শুরু। তখন তারপর থেকে ওই রাতের বেলা বড় বড় ইটের চাকা, মাটির চাকা এগুলা তার ঘরের চালের উপর মারতে থাকতো এটা। তারপরে এক সময় দেখা গেল যে তার উপদ্রব বেড়ে গেল এবং বড় বড় গাছগুলাতে অনেক তুফানের সৃষ্টি করতো এবং ঘরের চালের মধ্যে অনেক জোরে বাড়ি দিয়ে থাকতো। তো এক সময় রাসেল ভাই তিনি কৌতূহলবশত বের হয়ে দেখতে চান যে কি হচ্ছে। তো দেখেন যে একটা আলোর গোলা গাছ, যেই গাছটার উপর যাচ্ছে ওই গাছটাই অনেক ভাবে কাঁপতেছে এবং এতভাবে কাঁপতেছে যে ডালপালাগুলো ভাঙছে এবং চালের উপর পড়ছে। তো তখন রাসেল ভাই তিনি ভয়ে ঘরের ভিতর চলে যায়। তিনি তখন কিছু বলেন না। তারপর কিছুদিন পর আপনারা জানেন হয়তো যে গ্রাম অঞ্চলে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে দিনমজুর যারা তারা কাজ করতে যায়। তো ওনাদের অনেক শস্য ক্ষেত ছিল। তো সেখানে কাজ করার জন্য কিছু লোক এনেছিল। তো ওনাদের জন্য থাকার একটা ঘর দিয়েছিল। তো সেই ঘরে এই জিনিসটা ডিস্টার্ব করা শুরু করলো। প্রথমে তার দরজায় নক করতো, দরজা খুলে দেখতো যে কিছু নাই। তো তারপর আবার আপনারা জানেন টিনের ঘরের উপর যে ফাঁকা থাকে ওই ফাঁকা দিয়ে তারা সেটা উকি দিত। তো তারা অনেক ভয় পেত, যা দিনমজুর ছিল। তো একদিন রাতে দেখে যে দিনমজুররা যে ঘরের চালের নিচে যে একটা থাকে কাঠ থাকে, সেই কাঠের উপর সেই মহিলাটা বসে আছে। তো ওইটা দেখার পর তারা অনেক ভয় পায় এবং তাদের সবারই অনেক জ্বর আসে। তো যখন তাদের জ্বর আসে তারা অনেক ভয় পায়। তারপর আস্তে আস্তে যখন তাদের জ্বর ভালো হয়ে যায় তখন তারা ওই গ্রাম ছেড়ে পালিয়ে যায় ভয় কিছু না বলে। তখন তার দাদা ভাবলো যে জিনিসটা অনেক দূর এগিয়ে গেছে, তো এখন কিছু করা দরকার। তো তার দাদা একটা কবিরাজকে ডাকেন এবং কবিরাজকে বলেন সব ঘটনা খুলে। তখন কবিরাজ বলে যে আপনাদের বাসার পাশে একটা বাঁশঝাড় ছিল। তখন তিনি বললেন যে হ্যাঁ বাঁশঝাড়টা ছিল, তো এইটা আপনারা কেটে ফেলেছেন। তখন তিনি বলে হ্যাঁ আমরা তো এটা কিছুদিন আগে কাজ করার জন্য কেটে ফেলছি। তো বলতেছে যে ওই বাঁশঝাড়টার মধ্যে ওই পেতনিটার বাসা ছিল, যেটা আপনারা কেটে ফেলেছেন, যার কারণে এখন ওই পেতনিটা আপনাদের কাছে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে। তো বলতেছে যে দাদা বলতেছে যে এখন কি কিছু করার মতো নাই। তো কবিরাজটা বলতেছে যে এটা তো একেবারে কিছু করা যাবে না, তবে আপনাদের উপর কিছু উপদ্রব কম করবে তার জন্য আমি পানি পড়া দিচ্ছি, এটা সকাল সন্ধ্যা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিবেন।
তো ভাই চায় দিয়ে ছিঁড়ে যাওয়ার পর রাসেল ভাই এখন তাদের আস্তে আস্তে তাদের উপদ্রব করে। প্রথমে ইটের চাকা মারতো, যে ওই ইটের চাকা তারা মারতো না তখন, বাসের উপদ্রব কমে, কিন্তু বাসার আশেপাশে যে গাছগুলোতে তুফানের সৃষ্টি করতো ওইটা এখনো করে যাচ্ছে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। এটা ছিল আপনার 2005 সালের ঘটনা। আমি আমার ফুফু বাড়ি শিবচরে বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পর ওই জায়গায় প্রতিটা হাই স্কুলে ইন্টার স্কুল খেলা হয়। তো ওই খেলায় আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে খেলতে যাই। তখন ওইখানে একটা মানে খেলার মধ্যে গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার পর আমি ওইখানে কাউকে চিনি না, দৌড়ে গিয়ে একটা বাড়ির ভিতরে পলাই। তো পলানোর পরে আপনার ওই মানে খাটের নিচে গিয়ে আমি পলাই থাকি। পরে অনেক রাত্র হয়ে যায়, তারপর আমি ওইখান থেকে বের হয়ে চলে আসি। আসার পরেই পথে ঘটে আমার কিছু ঘটনা। কতদূর আগানোর পরই আপনার একটা খাল বাজে, ওই খালের ওইখান দিয়ে একটা সাঁকো পার হই। সাঁকো পার হওয়ার পরই একটা বড় বিড়াল সামনে কালো দাঁড়িয়ে আছে। তা আমি বারবার ওটা কেরম ধাওয়া দিই, ও সরে না। পরবর্তীতে মানে একটু সামনে আগায়া যখন জোরে ধাওয়া দিই ও চলে যায়। আমি ওই সাঁকোটা পার হয়ে ওপার যাওয়ার পরই সামনে দেখি আবার সেম মানে একটি বিড়াল। ওই বিড়ালটিকে মানে আবার আমি যখন আগাই, মানে সামনের দিকে আগাই আবার যখন ওই পাও দিয়ে জোরে জোরে বাড়ি মারি, ও সরে যায়। সরে যাওয়ার পরে আমি কিছু দূর হাঁটতে একটি জঙ্গলের ভিতর দিয়ে যখন মানে যাচ্ছি, রাস্তার পরে একটা মাঠ বাজে। মাঠের চারিদিকে বন, বড় বড় ঘাস। ওর ভিতরে দেখি একটা মহিলা, অনেক বয়স্ক মহিলা, সে আস্তে আস্তে আমার সামনে হেঁটে যাচ্ছে। তো আমি পিছ থেকে মহিলাকে বলতেছি কি যে, চাচি আমি সরকারের স্কুলে যাব, কোন রাস্তায় যাব, আমাকে একটু দেখান, আমি চিনি না। তো উনি 2-3বার জিজ্ঞাসার পর কোনো কথা বলে না। তৃতীয়বার যখন আমি একটু জোরে হেঁটে ওনার কাছে যাই, তখন উনি বলে 3 নদীর মোহনায়, খুব ভয়ঙ্কর ভাবে বলে 3 নদীর মোহনায়। আর আমি আগাই, মানে ওনার কথা শুনে আমি আস্তে আস্তে ওনার পিছনে হাঁটতে দেখি ওই মহিলা কতদূর গিয়ে মানে নদীর 3টা মুখ ওই দিকে নামে, আমাকে ডাকে, এই আয়। আমি ওদিক না গিয়ে এদিকে মানে সামনের রাস্তা দিয়ে আবার উল্টা দিকে মানে ওই সাইডে হাঁটতে থাকি। হাইটা কিছু দূর আসার পরে দেখি শুধু চারিদিকে মানে নদীর চর আর এদিক মানে কোনো বাড়ি ঘর কিছু নাই। কিছু দূর হাঁটতে যেতে থাকি। সামনে গিয়ে দেখি আবার একটা মহিলা, সে নাচতেছে। ওইটা দেখে আমি আরো ভয় পেয়ে যখন একটু সামনে যাই, সামনে গিয়ে আমি তখন দোয়া পড়তে থাকি, সূরা পড়তে থাকি। পড়ার পরে মানে কতদূর আগানোর পরে দেখি একটা মানে বাড়ি। ওই বাড়ির ওইখানে গিয়ে মানে দৌড় দিয়ে একটা ঘরের সামনে গিয়ে আমি পড়ে যাই। এই ছিল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ ফয়সাল। আমার বাড়ি লক্ষ্মীপুর এবং আমি বর্তমানে দেশের বাইরে থাকছি। আমি বর্তমানে ওমানে থাকি, তাই স্টুডিওতে এসে আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তাই আপনি পড়ে শোনান। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার নিজের সাথে ঘটেছে। দিস ইজ আ ভেরি রিয়েল স্টোরি অ্যান্ড রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছে আমার সাথে, এবং ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ওমানেই। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি 2013 সালের রমজান মাসের মাঝামাঝি সময়। আমার এখনো মনে আছে যে 15 রমজানের রাতে ঘটনাটি ঘটে আমার সাথে। যেহেতু রমজান মাস ছিল, তো রোজা রাখার জন্য যে জিনিসটা বেসিক্যালি আমার দরকার ছিল তা হলো ভোর রাতের খাবার, অর্থাৎ সেহরি। তো প্রতিদিনের মতো আমি গেলাম আমার ভোরবেলার খাবার আনার জন্য। একটা কথা বলে রাখার দরকার যে আমরা কিন্তু হোটেল থেকে খাবার খেতাম। আমাদের রুম থেকে হোটেলের ডিস্টেন্স ছিল মোটামুটি দূরে, এবং রমজান মাসে যতদিন আমি ভোর রাতের খাবার আনার জন্য হোটেলে গিয়েছি, ভোর রাতে প্রায় 3:30-এ অ্যালার্ম দিয়ে রাখতাম এবং খাবার নিয়ে আসতাম। তো যেদিন ঘটনাটি ঘটে ওই রাতে আমি অ্যালার্ম দিতে ভুলে যাই। তো হঠাৎ করে ওই রাতে আমার ঘুম ভাঙে। তো আমি টাইমটা না দেখে খাবার আনার জন্য হোটেলের দিকে রওনা হই। আমি এখনো বুঝতে পারি না কেন যে আমি ওই রাতে টাইম না দেখে বের হলাম। যাই হোক, আমি বের হতেই রাস্তায় কেমন যেন নীরব একটা ব্যাপার ফিল করলাম, যে সব দিক খুব বেশি নীরব হয়ে আছে, অন্য দিনের মতো না।
তো আমি আমার মতো করে হেঁটে হোটেলে চলে গেলাম এবং হোটেলে গিয়ে আমি একটু অবাক হলাম। হোটেলে আমি ছাড়া আর কেউ নেই। এমন তো হওয়ার কথা না। যদিও হোটেলের কর্মচারীরা খাবারটা তাড়াতাড়ি রান্না করে চলে যায়, বাট যতদিন আমি সেহেরি নিতে এসেছি আমার মতো আরো অনেকেই আসতো এবং তাদের সাথে কথাও বলতাম। আমি আজকে কাউকে না দেখে বুঝতে পারছি না যে কেন কি হচ্ছে। তারপর ভাবলাম হয়তো একটু আগে চলে এসেছি, এই ভেবে চিন্তা করলাম যে একটু টাইমটা দেখে নিই। যখনই আমি টাইম দেখি আমার মোবাইলে, আমি বলি যে ও মাই গড, কারণ তখন টাইমটা ছিল ওমানের টাইম রাত 1টা। আমি টাইম দেখে খুব অবাক হলাম। যাই হোক, চিন্তা করলাম হয়তো আমার ভুল হয়ে গেছে। এই ভেবে মোবাইলটাতে একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম রুমের দিকে। হঠাৎ গানের সাউন্ডটার সাথে একটা অন্যরকম সাউন্ড আমি শুনতে পেলাম। আমি কিছুক্ষণ শুনে শিওর হওয়ার জন্য আমি কিছুক্ষণ শুনলাম এবং তারপর আমি বুঝতে পারলাম যে আসলে সাউন্ডটা হচ্ছে, এবং সাউন্ডটা ছিল এরকম যে কেউ হাততালি দিলে যেরকম সাউন্ড হয়, আমি ক্লিয়ারলি সেরকম একটা সাউন্ড পাচ্ছি। যাই হোক, আমি কেয়ার না করে চলতে থাকি। এক সময় আমি বুঝতে পারি যে সাউন্ডটা ধীরে ধীরে বেড়ে চলেছে এবং বেড়েই যাচ্ছে, আগের থেকে অনেক বেশি জোরে হচ্ছে, এবং আমি খুঁজতে খুঁজতে চলতে থাকি এবং চলতে থাকি সামনের দিকে। আস্তে আস্তে আমি একটা শপের সামনে যখন আসি তখন সাউন্ডটা বেশ বেড়ে গেল। মনে হচ্ছে আমার খুব কাছে থেকে কেউ হাততালি দিচ্ছে। যেহেতু অনেক রাত, সো শপটা বন্ধ ছিল, তো আমি সাউন্ডটার কোথা থেকে আসছে ওইটা বোঝার চেষ্টা করছি। এক সময় আমি বুঝতে পারলাম যে সাউন্ডটা ওপর থেকে আসছে এবং এখন সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে কেউ হাত দিয়ে কোনো কিছু টাচ করছে। তো আমার চোখ হঠাৎ করে একটা দোকানের সাইনবোর্ডের দিকে গেল এবং সাইনবোর্ডটায় আমি 2টা হাত দেখতে পেলাম, এবং হাত 2টা সাইনবোর্ডের মধ্যে টাচ করেছে। তো আমি ভালোভাবে দেখার জন্য রাস্তার এক সাইড থেকে অন্য সাইডে যাই। যাওয়ার পর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেই ওই সময় প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা মহিলা দোকানের ছাদের ওপর দাঁড়ানো। তার চুলগুলো ছিল বেশ লম্বা এবং ফেসটা ছিল চুলগুলো ছিল বেশ র্যান্ডম, তাই লিখেছেন, এবং ফেসটা দেখলে বোঝা খুব কষ্ট হয় যে এটা কি ছেলে না এটা মেয়ে। তবু চুল দেখলে মোটামুটি বোঝা যায় যে না এটা মেয়ে। আমি দেখলাম ওই জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। যখনই হাসছে আমি খুব ভয় পেলাম এবং আমার এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যে আমি যেন তার চিরজন্মের শত্রু, এরকম ভাবে তাকাচ্ছিল, এবং চোখগুলো বেশ লাল ছিল। যেহেতু রাস্তার পাশে লাইট আছে প্রচুর পরিমাণে, তো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি এর পরে যা দেখলাম ওই জিনিসটা শূন্যের ওপরে ভেসে একবার নিচের দিকে যাচ্ছে, একবার ওপরের দিকে উঠছে আর আমাকে ডাকছে তার কাছে। এটা দেখে আমি এক দৌড় দিলাম। কিছু দূর গিয়ে আমি পেছনে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখি যে রাস্তার পাশে একটা খেজুর গাছের মধ্যে ওই জিনিসটা বসে আছে। তখন আমি ওই জিনিসটার ফেসটা দেখি, খুব বিভৎস। মনে হয় শরীরে এক ফোঁটা কোনো রক্ত নেই, কোনো এক ফোঁটা পরিমাণের ব্লাড নেই এই শরীরের মধ্যে, এবং এটা দেখে আমি এক দৌড়ে রুমে চলে গেলাম। পরে সকালে আমি আমার মাকে বললাম আমার জন্য একজন হুজুরের কাছে যাওয়ার জন্য। আমি প্রথমে কিছু বলি নাই, পরে উনি হুজুরের কাছ থেকে যা শুনেছেন তা হলো কেউ একজন আমার পেছনে জাস্ট একটা মহিলা জিন বলি বা পরি বলি, সে আমার পেছনে লেগেছে এবং সে নাকি সব সময় আমাকে এভাবে ভয় দেখাবে। তারপর আমি মাকে সব খুলে বলি। আমি আজ পর্যন্ত এটার কোনো সলিউশন খুঁজে পেলাম না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবে। রাসেল খান, মাদারীপুর থেকে এসেছি। আমি আমার 3টি অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। ঢাকা মেডিকেলে আমার 2টি অ্যাম্বুলেন্স ছিল, ওইখানে আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। তো এর মাঝেই আর কি একটি ঘটনা আমার জীবনে ঘটে গেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা। সেটা ছিল
2008 সালের 29 ডিসেম্বর। তো আমি বিকেলবেলা প্রতিদিন মানে অ্যাম্বুলেন্সের খোঁজ খবর নিতে তো বিকেলে চলে যাই ঢাকা মেডিকেলে। তো আমার বাসা আজিমপুর থেকে আমি রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলে চলে গেলাম। যখন আমি ইমার্জেন্সির সামনে গেলাম তখন ওইখানে অ্যাম্বুলেন্সের মালিকরা সবাই দাঁড়ায় এবং ড্রাইভাররা দাঁড়ায়, বিভিন্ন রোগী ওইখান থেকে বের হয় ওই ভাড়া ধরার জন্য। তো আমি যখন ওইখানে গিয়ে দাঁড়ালাম দেখতে পেলাম একটা মানে অনেক বয়স্ক লোক, সে আর পিছনে তার ওয়াইফ খুব কান্নাকাটি করছে। তাদের একটা মানে তার মেয়ে মারা গেছে, আগুনে বার্নে মারা গেছে, তাকে মানে নেওয়ার জন্য তাদের কাছে ভাড়ার টাকা নাই। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া একটি গ্রামে, সেখানে নেবে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা মালিক কেউ রাজি হইতেছে না। তখন মানে তার কান্না এবং কাকুতি মিনতি দেখে আমি আমার ড্রাইভারকে বললাম যে বেচারা খুব সমস্যায় পড়ছে, গরিব মানুষ, টাকা নাই, তুমি গ্যাসের টাকা নিয়ে একে দিয়েছো। পরে ও বলল যে না, আমি এই ডেড বডি নিতে পারবো না। আমি ওরে বললাম যে কেন, কি হয়েছে? আপনি আসেন, আগে ডেড বডিটা দেখেন, তারপর যদি মনে হয় নেওয়ার মতো তাহলে আমি যাব। আমি ঠিক আছে তাহলে চলো। পরে আমি ওই চাচাকে বললাম, চাচা চলেন তো আপনার মেয়েটাকে দেখে আসি। তিনতলায় বার্নিং উঠে সেখানে সে মানে ডেড বডিটা রাখা আছে এক সাইডে। তো ওই বিভৎস চেহারা দেখে মানে আমার তার সমস্ত শরীর, গলার অংশ, মুখের অংশ সমস্ত কিছু পোড়া, শুধু চোখ দুটো তার পাপড়ি মানে চোখের পাপড়ি পোড়া, চোখ দুটো তাকিয়ে আছে, ঠিক মনে হলো কি আমার দিকে তাকিয়ে আছে। মানে এরকম মানে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওইখান থেকে সাথে সাথে চলে আসলাম। তারপরে ওর মানে মা এবং বাবা আমার পিস আর ছাড়লো না, যে বাবা দয়া করে আমার মেয়ের ডেড বডিটা একটু দিয়ে আসেন, আমি মানে আমার কাছে টাকা নাই, আমি খাইতে পারতেছি না, দুপুরের ভাত খাই নাই। এরকম অনেক কান্নাকাটি করার পর আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি আমার তরফ থেকে 500 টাকা নাও, আর ওনাদের গ্যাসের টাকাটা নিয়ে ওনাদের দিয়ে আসো। তো ও বললো যে ভাই আমি একা যাইতে পারবো না, আপনার আর এক গাড়ির যে হেল্পার আছে ওরে আমার সাথে দেন। তো আমি বললাম যে ঠিক আছে, তাইলে তুমি ওরে নিয়ে যাও, ওরে নিয়ে তুমি এই ডেড বডিটা নিয়ে চলে যাও। পরে ও বললো ঠিক আছে তাইলে আমি যাচ্ছি। এই ঘটনা শেষ। আমি ইমার্জেন্সির ওইখানে সন্ধ্যা বন্ধ থাইকা চলে আসলাম। আসার পরে আমি ঢাকা মেডিকেলের নার্সিং ইনস্টিটিউট, হয়তো আপনারা কিনবেন, ওইখানে একটি বট গাছ আছে, ওইটার নিচে আমরা বসি, মালিকরা প্রায় সবাই বসে। তো এখানে বসে আমি বলতেছিলাম যে আসলে ঢাকা মেডিকেলে এতদিন আসলাম, 2 বছর হয়ে গেল ব্যবসা করতেছি, এখনো লাশ কাটা ঘরে কখনো যাইনি। তো আমার এক মানে মালিক উনি বললো যে লাশ কাটা ঘরে যাননি, কোন কি এত বছর হয়ে গেল, তো যান, চলেন। আমি বলছি যে চলেন যাই। তো ওইখানে ওরা বললো একটু পর যাই, ওই কাসেম মামারে ডাইকা নিয়ে আসি, যে আর কি লাশ কাটা ঘরের ওই বিভিন্ন ইটি নিয়ে যায়, বয় বলে আর কি ওদেরকে। তো কাসেম মামা আসুক, ওর সাথে যাব। পরে আমি বললাম ঠিক আছে তাহলে থাকি। তো 9টার দিকে, মানে তখন রাত্রি 9টা, অনেক ঠান্ডা, শৈত্যপ্রবাহ চলতেছে, মানে গুরু বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো আমরা 9টা সাড়ে 9টার দিকে ওই লোকটাকে ডাকলো, কাসেম মামা তাকে ডাকলো। সে তাকে বললো যে এই আমার বন্ধু এ একটু ভিতরে যাবে, লাশকাটা ঘর দেখবে, তুমি একটু সাথে করে নিয়ে যাও। পরবর্তীতে ওই কাসেম মামা বললো আসেন মামা, আসেন আমার সাথে আসেন। পুরান ঢাকার মানে লোক, ওরা ওই মেডিকেলেই থাকে, 4র্থ শ্রেণীর কর্মচারী। তো আমাকে নিয়ে গেল, নিয়ে সামনে যাইতেই আমি দেখি আমার সেই ড্রাইভার ওইখানে দাঁড়াই রয়েছে। তো আমি বললাম তুই যে কি করছ, তুই এখনো যাস নাই? বলতেছে যে না ভাই, যে কি একটা কাগজে সই করা লাগবে, ডেড বডি তো উঠাইছি, ওই কাগজে সই করা লাগবে, এই জন্য এই জায়গায় আসছি। আমি ও আচ্ছা, তাহলে আজ তো আমি ক্লাস কাটা ঘরে ঢুকবো দেখতে, চলেন। তো ওর সাথে আমি গেলাম। যাওয়ার পরে ও দরজা খুলে দেয়, আমি আস্তে ভিতরে ঢুকি। তো ওই যে কাসেম মামা বয়, ও ওইখানে যে কাজ করে, তাকে বলতেছে যে মামা, সাইন মামার বন্ধু, এ একটু দেখবে, আপনি একটু দেখান। আমি যখন মানে একটু ভিতরে তাকিয়ে দেখি সেই মেয়েটি, সেই ডেড বডিটি আমার দিক একদম মানে খুব করে তাকিয়ে আছে। তো আমি আমার সমস্ত শরীর একদম অবশ হয়ে যায়। আমি পিছনে ঘুরেই সোজা বাইরের দিকে আসতে থাকি। পিছনের দিক তাকানোর সাথে সাথে দেখি পিছনে আমার ড্রাইভারও নাই, সেই কাসেম মামাও নাই। তো ওই ভিতরে যে ডাক্তার নাম যে আর কি কাজগুলো করে,
উনি আমাকে বলতেছে কই যান, আমি বলতেছি না ভাই আমি আসতেছি, এটা বললে আমি চলে গেছি। দেখে আমি বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে খুব মানে ঝোড়ো হাওয়া বাতাস হচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমি মানে ওইখানে গিয়ে আসতে ওই সেই নার্সিং ইনস্টিটিউটের ওই জায়গা একজন যে ওইখানের পাহারাদার তার পাশে দাঁড়ায় রয়েছি, কথা বলতে পারতেছি না, এত ভয়, সমস্ত শরীর ঘামিয়ে গেছে, ওই ঠান্ডার মধ্যে আমার শরীর ঘামিয়ে গেছে, মানে এত নার্ভাস ফিল করতেছি আমি। পরবর্তীতে আমি আস্তে আস্তে মানে ওই লাইটটার নিচে অনেকক্ষণ দাঁড়াইলাম, মানে সামনের দিক দিয়ে হাঁটবো, হাইটা যে বাসার দিকে আসবো, রিক্সা নেবো, সেই শক্তি আমার নাই, হারিয়ে ফেলছি। পরে যাই হোক, এর মধ্যে ঘড়ির দিক তাকাই দেখি কি যে মানে ওই জায়গায় আমি অবস্থান করতেছি 12টা বেজে গেছে রাত্র। তো আমি বাসায় 10টার এদিকে থাকি না, কিন্তু ওইখানে ঘড়ির দিক তাকাই দেখি 12টা বাজে। পরবর্তীতে আমি আস্তে আস্তে একা হাঁটতে হাঁটতে আসছি শহীদ মিনারের যে মেডিকেলের গেটটা, ওইটার ওই পাশে আসছি, সামনে দেখি কোনো রিক্সা নাই। এত ভয় লাগতেছে, 12টা পর্যন্ত ওইখানে চায়ের দোকানগুলো থাকে, সেইগুলো বন্ধ, বৃষ্টি হচ্ছে তাই, এবং রিক্সা ভরা থাকে সবসময় মেডিকেল লোক আছে, কিন্তু ওই দিন কোনো রিক্সা নাই। তো আমি হাঁটতে হাঁটতে ওই শহীদ মিনারের পাশ দিয়ে যখন কিছু দূর আগাইছি, আগায়া ওই জগন্নাথ হলের এই সামনে যে চৌরাস্তার মোড়ে ওইখানে গেছি, পরে ওই ডেড বডিটা আবার সেই ডেড বডিটা আমার পাশে মানে বলতেছে পানি, একটু পানি দে। আমি কোনো দিক না তাকিয়ে মানে ওইটার দেখে যে দৌড় মারছি, এক দৌড়ে গিয়ে ওই জগন্নাথ থলের একটু সামনে, গেটের একটু সামনে গিয়ে দেখি একটা রিক্সা ওদিক থেকে আসতেছে, লাফ দিয়ে রিক্সাটায় উঠে বলি, চাচা আমাকে একটু দিয়েছেন আজিমপুর ছাত্রা মসজিদ, আপনি টাকা জানেন নিয়েন। আমি কাঁপতেছি, রিক্সা সহ কাঁপতেছে। তখন রিক্সাওয়ালা বলতেছে যে কি হয়েছে আপনার, আপনি ঘামতেছেন কেমন করতেছেন কে? আমি চাচা আপনি চালান, কোনো কথা বললেন না। চাচা চালাইতেছে, ঠিক জগন্নাথ হল পার হয়ে যখন ওই একটু সামনে আগাইছি, অন্ধকার, ওইখানে গেছি, আবার যখন আমি ঘুরে ডান দিকে তাকালাম, ওই ডেড বডিটা আইসা আবার আমার রিক্সার চাকা ধরার জন্য এবং হামাগুড়ি দিয়ে আগাচ্ছে। তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, রিক্সার থেকে লাফ দিয়ে এক দৌড়ে পলাশী বাজারের ওই দোকানগুলো, যে চার দোকানগুলো, ওইখানে গিয়ে আমি বসে পড়লাম। পরে ওই পলাশী বাজারের লোকজন তারা মাথায় পানি দিয়ে অনেকক্ষণ পরে আমাকে বললো, আপনার কি হয়েছে, কি সমস্যা? বলছি, চাচা আমার সমস্যা হয়েছে ভাই, আমাকে একটু রিক্সায় উঠে দেন, আমি একটু আজিমপুর ছাত্রা মসজিদ ওইখানে যাব, ওইখানে আমার বাসা। পরে তখন রাত্র 2টা বেজে গেছে, আমি বাসায় চলে গেলাম। তারপরে 2 দিন মানে আমার অবস্থা খারাপ ছিল, কিন্তু আমি বাসায় কাউকে ঘটনাটি শেয়ার করি নাই, কারণ সবাই এটা শুনলে ভয় পাবে, এই জন্য আমি কাউকে শেয়ার করি নাই। এই ছিল আমার প্রথম ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি এখন যার ঘটনা শেয়ার করছি তার নাম হচ্ছে আব্দুর রৌফ। তিনি পেশায় একজন নাইট গার্ড। তো ঘটনাটা শুরু হয় ওনার ছোটবেলা থেকে, সেটা আজ থেকে প্রায় 50 or 55 ইয়ার্স আগে। ঘটনাটি মাদারীপুর জেলার কোনো একটি জায়গায় ঘটে। তো ওনার যখন বয়স 6, তখন ওনার বাবা মা ওনাকে রেখেই মারা যান। তো উনি যৌথ ফ্যামিলিতে ছিলেন, কিন্তু ওনার যে চাচা ছিলেন, ওনার দাদা দাদি ছিলেন না, ওনার চাচা চাচিরা, তারপর ওনার আরো যে সব রিলেটিভরা ছিল, তারা ওনাকে তেমন একটা আদর করতো না বললেই চলে। তো উনি খুব অবহেলায় ওনার দিন কাটতেছিল। তো কোনো রকম চাচারা যা দিতেন উনি তাই খেতেন। তো একদিনকার সকালের ঘটনা, উনি ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে রুমটায় থাকতেন, তো উনি দেখলেন ওনার রুম থেকে বেরিয়ে যে ওনাদের উঠানে 3টা পিতলের কলস, এবং 3টা কলসই মুখ লাল একটি কাপড় দিয়ে মানে বাঁধা ছিল। তো উনি কাছে গেলেন, কাছে গিয়ে ভাবলেন যে কে এসে রেখে গেছে এখানে, নাকি কেউ ভুলে এসে রেখে গেছে। উনি এটা দেখার জন্য সামনে যান। তো সামনে গিয়ে উনি একটা কলসের মুখ খুলেন। তো একটা কলসের মুখ খুলে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে অনেকগুলো পয়সা দিয়ে ভর্তি। তো উনি এটা দেখার পর একটা পয়সা যখন উনি হাতে নিতে গেলেন, তখন সেই কলসের ভেতর থেকে একটি সাপের মতো বের হলো। তো এটা দেখে উনি সেখানে খুবই ভয় পায়, এবং ভয় পেয়ে উনি সেখানে সেন্সলেস হয়ে যায়। তো যখন ওনার জ্ঞান ফিরে, তখন উনি নিজেকে রুমে আবিষ্কার করেন। তখন ওনার চাচারা ওনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তোমাকে এরকম উঠানে অজ্ঞান অবস্থা পাইছি আমরা। তখন উনি সবাইকে বলে যে আমি এরকম 3টা পিতলের কলস দেখছি সেখানে, কিন্তু ওনারা সবাই বলে যে আমরা তো কোনো পিতলের কলস দেখতে পাইনি, এসব কি বলতেছো? তো রাসেল ভাই, এটা দেখার পর থেকে
তো উনি কিছুটা অসুস্থতা বোধ করতে লাগলেন এবং তার কয়েকদিনের মাথায় তার মানে গুটি বসন্ত, যেটা চিকেন পক্স, তো ওনার সারা শরীরে ভরে গেল। তো এমন একটা অবস্থা হয় যে যেহেতু ওনার বাবা মা ছিল না পৃথিবীতে, তো উনি খুবই খারাপ একটা অবস্থায় ছিলেন। তো ওনাকে দেখার মতো কেউ একজন ছিল না। তো এভাবে ওনার দিন যেতে থাকে। তো এক সময় ওনার চাচা চাচিরা সবাই সিদ্ধান্ত নেয় যে ওনাকে তো আর এভাবে মানে রাখা যায় না, আর ওনার দেখভাল করার মতো কেউ নাই। তো গ্রামের কয়েকজন মিলে সবাই তাকে সিদ্ধান্ত নেয় যে তাকে মানে উনার এমন অবস্থা ছিল যে উনি মানে সবাই তার মানে বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। তো সবাই ভাবলেন যে ওকে কোথাও রেখে আসি। তো ওনাদের বাড়ির পাশে একটা আম বাগান ছিল। তো ওনার চাচারা মিলে সবাই মিলে ওনাকে ধরে সেখানে গিয়ে রেখে আসে। তো যখন ওনাকে রেখে আসে, তো এর আগে ওনার গা থেকে খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। তো উনি একেবারে নড়াচড়া করার মতো একটা অবস্থা ওনার ছিল না। তো ওনাকে যেদিন বিকেলবেলা সেখানে সে আম বাগানের ভিতরে রেখে আসা হয়, তো সবাই তাকে রেখে চলে আসে। তো চলে আসার পর উনি বলল যেটা, যে উনি সেদিন রাতে লক্ষ্য করলেন যে একটা মহিলার মতো কেউ একজন তার পাশে মানে একটা ঘটি বা পাত্র, পানির পাত্র নিয়ে এসে তাকে মানে শোয়া অবস্থা থেকে উঠিয়ে তাকে পানি পান করাচ্ছে। তো উনি ভাবলেন যে পরিচিত কেউ, কিন্তু উনি একটু লক্ষ্য করলেন যে না, এখানে তো ওনার পরিচিত কেউ আসারই কথা না, কারণ ওনাকে দেখার মতো কেউ এখানে নেই। তো উনি সেই দিন যায়। তো তার পরের দিন সেম একই সময় সেই মহিলাটা আবার আসে। তো আবার এসে তাকে পানি পান করায়। তো এরকম 2 দিন যাওয়ার পর রাসেল ভাই উনি কিছুটা সুস্থতা বোধ করলেন। তো সুস্থতা বোধ করার পর উনি সেখান থেকে হেঁটে বাসায় চলে আসেন। তো এটা দেখার পর ওনার চাচা চাচি যারা ছিল সবাই খুব অবাক হয় যে ও কিভাবে হেঁটে ওখান থেকে চলে আসলো। তো এভাবে ওনার কিছুদিন যেতে থাকে। তো উনি সুস্থ হয়ে ওঠেন। তো গ্রামে অনেকে বলে যে এই রোগটা হলে, এই পক্স হলে, যে মায়ের সেবা পেলে খুব দ্রুত সেরে ওঠা যায়। তো এরকম কিছুদিন যায়। তো বছর 2-1 পর উনি একদিন বাজার থেকে মাছ নিয়ে ফিরতেছিলেন। তো মাছ নিয়ে ফেরার সময় খুব বৃষ্টি আর ঝড় শুরু হয়। তো তিনি বৃষ্টি দেখে উনি রাস্তার পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। তো বৃষ্টি যথারীতি শেষ হয়ে যায় তখন উনি মাছ নিয়ে বের হন। তো বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকেন। তো উনি লক্ষ্য করলেন যে হাতে যে ওনার মাছ দুটো ছিল, তো ওটা পিছন দিক থেকে কেউ ধরে টান দিচ্ছে এবং উনি সম্পূর্ণ মানে বুঝতে পারলেন যে এটা পিছন দিক থেকে কেউ টান দিতেছে। তো যখন উনি এটা দেখলেন, মানে খেয়াল করলেন, তখন উনি পিছনে ঘুরে তাকিয়ে দেখলেন যে পিছনে কেউ নেই এবং ওনার আশেপাশে কেউ নেই এবং রাস্তাটা ছিল জনমানব শূন্য। তো উনি অনেক দূর হাঁটার পর জাস্ট উনি এটা, ওনার সাথে এরকম আরো কিছু ঘটনা ঘটতেছিল। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওনার পাশে যে চকের মতো একটা জায়গা ছিল, যেখানে মানে ফসলি মানে ক্ষেতের মতো। তো ওই জায়গাটা উনি দেখলেন যে রাসেল ভাই বিশাল বড় একটি নৌকা, পাল তোলা একটা নৌকা, কোনো মাঝি নেই সেটাতে, এবং সেই নৌকাটা সেই ক্ষেতের উপর দিয়ে চলে যাচ্ছে। তো তখন কোনো বাতাসও ছিল না, কিন্তু উনি যেটা বললো যে এটা অসম্ভব একটা ব্যাপার, এবং সেখানে কোনো পানি ছিলই না, এবং ক্ষেতের উপর দিয়ে যখন এটা চলে গেল নৌকাটা, তো উনি খুবই ভয় পেয়ে যায় সেখানে। তো উনি ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই ওই সময় উনি দেখলেন যে সেখানে কোত্থেকে জানি একটা ঘোড়া আসে ওনার কাছে। তো উনি খুব অবাক হয়ে ওখানেই ঘোড়াটার দিকে তাকিয়ে থাকেন। এবং তখন উনি লক্ষ্য করলেন যে পিছন দিক থেকে একটা মহিলার মতো কেউ একজন আসতেছে। তো উনি মহিলাটাকে দেখে একটু সাহস পেলেন যে কেউ একজন আসতেছে, একসাথে হেঁটে যাওয়া যাবে। কিন্তু উনি অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে ওয়েট করার পরও দেখলেন যে উনি মহিলাটাকে যত দূরে দেখছেন কিছুক্ষণ আগে, উনি সেই জায়গাটায়। তো উনি যে ওইখানে থেমে আছেন, কিন্তু উনি ওনার কাছে আর আসতেছেন না। তো উনি জাস্ট বাসার দিকে রওনা দিলেন তখন যে ঘোড়াটা আসলো সেখানে, তো ওই ঘোড়াটা তার সাথে তার বাসা পর্যন্ত আসে, এবং মহিলাটাকেও তিনি বারবার পিছনে ঘুরে ঘুরে তাকিয়ে দেখতেছিলেন যে মহিলাটাও তার পিছু হেঁটে আসতেছে তার সাথে বাসায়। তো উনি যখন বাসায় চলে আসে, তো বাসায় এসে উনি মাছগুলো রেখে যখন মানে বাইরে হয় ঘোড়াটাকে দেখার জন্য, তখন রাসেল ভাই সেখানে কোনো ঘোড়াও ছিল না আর কোনো মহিলাও ছিল না। আর লাস্ট যে ঘটনাটা ওনার সাথে ঘটে, উনি এখন যেখানে কাজ করছেন সেটা হচ্ছে বামনসুর নামের একটা জায়গা, নদীর ওই পার। তো সেখানে উনি নাইট গার্ডে ডিউটি করেন। তো উনি একদিন রাতে ডিউটি দিচ্ছিলেন, 1টা কি 1:30 হবে এরকম একটা সময়। উনি রাসেল ভাই ডিউটি করার সময় একটা সময় লক্ষ্য করলেন যে রাস্তাটার মধ্যে দূরে একটা মহিলার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি এরকম অনেক দেখে যে রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। তো উনি আর কিছুটা খেয়াল করেন, উনি ওই দিকটায় হাঁটতেছিল আর বাঁশি বাজিতেছিল। তো ওনার হাতে টর্চ লাইট ছিল। তো উনি টর্চ মারতেছেন বিভিন্ন জায়গায় দেখার জন্য। তো উনি যখন একটু কাছাকাছি গেলেন, তখন দেখলেন যে মহিলাটাকে উনি দেখলেন যে বিভৎস একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তার হাত দিয়ে মানে
হাত দিয়ে এবং তার পা দিয়ে রক্ত পড়তেছে। তো এবং উনার দিকে আসতেছে, তেরে উনার দিকে আসতেছে। তো উনি দেখলেন যে ওই যেখান দিয়ে হেঁটে আসতেছে মহিলাটা, তার ওই জায়গাটায় মানে রক্ত পড়েছিল। তো এটা দেখার পর রাসূল ভাই উনি খুব ভয় পায়। তো উনি ভয় পেয়ে মানে নিজে নিজে আশেপাশে যারা ছিল তাদেরকে ডাকতে শুরু করলেন যে এখানে কে আছেন দেখেন। আর উনি খুব বাঁশি বাজাতে লাগলেন। তো তখন উনি তার পিছন দিক থেকে মানে কারো হেঁটে আসার শব্দ পেলেন। তো যখন তিনি তার পিছন দিক থেকে কারো হেঁটে আসার শব্দ পেলেন, তখন তিনি পিছে তাকিয়ে দেখলেন ওই যে মহিলাটিকে যাকে তিনি ছোটবেলায় দেখছিলেন আমবাগানের ভিতরে এবং যেদিন মাছ নিয়ে ফিরতেছিলেন, সেই মহিলাটি তার পিছন দিক দিয়ে হেঁটে আসতেছে। এটা দেখার পর রাসূল ভাই যখন উনি সামনে ঘুরে টর্চ ফেলে, তো সামনে ঘুরে দেখে যে বিভস্র চেহারার মহিলাটিকে উনি সামনে দেখছিলেন সেটা নেই। তো এটা দেখার পর উনি আবার পিছনে ফিরে তাকান এবং পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে পিছনে যে মহিলাটাকে তিনি দেখছেন একটু আগে, সেই মহিলাটা ওনার সাথে নেই। তো এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পান। তো উনি অনেক যারা জিন তারায় বা এরকম যেসব বুজুর্গ লোক আছে উনি তাদেরকে কাছে গিয়ে বলেন ঘটনাগুলো। তারা কেউ তার কোনো সলিউশন দিতে পারেনি এবং কেউ বলেনি যে তার সাথে কোনো খারাপ জিনিস বা ভালো জিনিস আছে কিনা। কিন্তু রাসূল ভাই উনি প্রায় সময় এই মহিলাটিকে দেখতে পায় এবং আমি যদি রাসূল ভাই কখনো সুযোগ পাই ওনাকে নিয়ে আসবো। ওনার সাথে এই মহিলা নিয়ে আরো কিছু ঘটনা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। 9840 নাম্বারে আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে তার পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন আরেকবার বলতে হবে আপনার নামটা। আমি রাশিদুজ্জামান খান রাসেল, মাদারীপুর থেকে এসেছি। তো আমার এখন যে ঘটনাটা, আমাকে আপনার একটা প্রশ্ন ছিল ডক্টর সারওয়ার করেছিলেন। লাস্টটা শেষ পর্যন্ত পৌঁছানো হয়েছে এবং ভালোভাবে পৌঁছে দিয়ে আসছে ড্রাইভাররা। পরের দিন আমার সাথে দেখা করেছে। ওকে, আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আমার নানুকে নিয়ে, আমার নানুর ঘটনা সম্পূর্ণ। এই ঘটনাটি আমার পরিবারের যারা আছে মানে তারা সবাই কম বেশি জানে যে আমার দুই মেয়ে আজকে আপনার সঙ্গে মাকতুন এবং অর্পা আমার সঙ্গে আসছে। আমার মানে অনেক মামাতো ভাই, খালাতো ভাই সবাই এই ঘটনাগুলা শুনছে এবং মানে শুনতেছে। এখন রেডিও ফুর্তিতে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল লিসেনারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানু তাকে নিয়ে পরীক্ষা শেষে মানে বেড়াইতে যায় তার দেশের বাড়ি সুরেশ্বর, যেটা শরীয়তপুর জেলায় হালইসার গ্রামে। তো ওইখানে যাওয়ার পরে একদিন রাত্রে আমার নানুর চাচি এবং নানুর ভাই দুজনে মানে আমার নানুকে নিয়ে ওই ভারে বসে, আর কি বলে এটা, ভারে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, অনেক মানে জিকির করতে থাকে। এটা হলো জিন তাদের সাথে আনে আর কি, যেটাকে বলে। তো আমার নানু এটা জিকির করতে হঠাৎ মানে আমার মানে ভয়টা শুরু হয়ে যায় যে হঠাৎ আমার নানু লাফ দিয়ে উঠে করে একটা প্রচন্ড শব্দ করে সে দাঁড়িয়ে যায়। তার চোখ দুটো মানে রক্তে লাল, এরকম দেখতে প্রচন্ড ভয়ঙ্কর। আমি ওইটা দেখে নিজ দিক করে আমি বসে যাই। তারপর ওরা আমার ওই নানা এবং নানুর চাচি তাকে অনেক প্রশ্ন করে। সে বিভিন্ন প্রশ্ন বলে যে আমি নদীর পাড়ে থাকি, রক্ত খাই, মোরগ খাই। তোমার এই বাল্যেক যাকে মানে যার সাথে আসে তাকে বাল্যেক বলে। এই বাল্যেক তো আমাকে আগে অনেক মানে খাওয়াইতো, এখন খাওয়ায় না। এটার একটা ঘটনা আছে যে আমার নানুকে স্বপ্নে দেখাইতো আগে যে একজন হুজুর সে এসে বলতো যে তুই অমুক জায়গায় 2টা মুরগি, কালো মুরগি রাইখা দে। তো নানু আমাদের সাথে আলাপ করতো, নানার সাথে, আমার খালারদের সাথে। তারা বলতো তোমার যেহেতু স্বপ্নে দেখায় তুমি দিও। আমরা ওই মানে 2টা কালো মুরগি এনে ওই আমার নানুর বাড়ির পিছনে, এটা মাদারীপুরে, যখন রাখতাম রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে রেখে আসতো। ও যেইভাবে বলতো ওইভাবে মানে বেঁধে রেখে আসতো। সকালবেলা দেখতাম ঠিক ময়লা ফালায় যেখানে, ওইখানে শুধু পশমগুলো আছে, আর কিচ্ছু নাই, মুরগি 2টা নেই। এরকম মানে কয়েক সপ্তাহ যাওয়ার পরে আমার মানে নানুর অনেক মানে অসুস্থ হয়ে পরে সে এক হুজুরের কাছে যায়। পাশেই আমার এক মামাতো ভাই আরবাব এবং আদিয়াপ, ওরাও শুনছে কথা। ওর দাদা এইগুলার চিকিৎসা দিত, তার কাছে যায়। যাওয়ার পরে সে বলছে যে আপনি আর এইগুলা করেন না, দিয়েন না, এটা একটা শয়তানের খেলা। পরবর্তীতে যাই হোক ওই ঘটনা চলে গেল। আমি ওই নানুর বাড়ি, তাকে জিজ্ঞাসা করে এর মধ্যে ওই মানে আমার নানু বলতেছে যে এই বাড়িতে 3 মাস পরে একটি বিয়া হবে, বিয়া ঢোল ঢক্কর বাজায় বিয়া। আপনার মানে ওই 3 মাস পর যখন 3 মাস শেষ হয় ওই দিনই আমার এক মামি সে বিষ খেয়ে ওই বাড়িতে মানে যেদিন ও বলেছিল ওই দিনই মারা যায়।
মানে বিষ খেয়ে সে আত্মহত্যা করে। আমার মামি, সেই মামি তখন ক্লাস 10-এ পড়তো, আমার মতোই, মানে আমিও 10-এ পড়তাম, মামিও 10-এ পড়তো। আমার মামা মানে বিয়ে করেছিল নতুন, 6 মাস হবে, ঠিক 3 মাস পর আমার নানি মারা যায়। তার মানে যা বলছিল সত্য হয়েছিল। যাই হোক, আমি আমার মূল ঘটনায় চলে যাই। পরে আমার নানি যখন মানে এগুলো জিজ্ঞেস করতে, হঠাৎ আমার নানি মানে ভার চলে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আমি মানে আমার খুব বাথরুম চাপে, তো গ্রামের বাড়ি, তো ঘরের পিছনে বিরাট একটা মানে বাগান, জঙ্গল, ওই জঙ্গলের এক সাইডে বাথরুম, একদম এক সাইডে। তো আমি আমার ওই নানাকে বলি, নানা আমি একটু বাথরুমে যাব। তা নানা আমাকে একটা হেরিকেন জ্বালিয়ে আমাকে নিয়ে যায় বাথরুমে, ওইখানে দিয়ে বলে তুমি ঢুকো, আমি সামনে আসি। তো আমি হেরিকেনটা বাইরে রেখে আমি বাথরুম শেষ করে আমি যখন বেরোই দেখি ওই নানা নাই, হেরিকেন ঠিক জ্বলতেছে। তো আমি হেরিকেনটা নিয়ে একটু ভয়ে ভয়ে আগাইতেছি, যেই ঘরের সামনে আসছি দেখি আমার নানু বাইরে হাইটা যাইতেছে। তো এরকম অনেকবার হয়েছে আমার নানুর সাথে, যখন এটা ভার করে তখনই নানু ওই ঘরের থেকে বাইরে দৌড়ে যায় গিয়া। তো আমরা পিছ থেকে তাকে ধরে রাখতাম। আমি ওই দিনই স্বাভাবিক মনে করছি নানু মানে বাইরে যেতেছে গিয়া। তো আমি নানুর পিছ দৌড় দিলাম। দৌড় দিয়ে গিয়া নানুকে যখন ওই বাড়ির উপরে মানে সামনে একটা বড় রাস্তা, মাটির রাস্তা কাটছে, ওইটা এখন পিচ ঢালি হয়ে গেছে, আগে অনেক বড় রাস্তা ছিল। ওই রাস্তা থেকে নানুর বাড়ির থেকে রাস্তায় উঠতে অনেকটা উপরে উঠতে হয়। তো আমি নিচ থেকে নানুরে যখন আমার মানে তার কাপড়টা ধরলাম, নানু কই যান দাঁড়ান, সে আমাকে একটা ধাক্কা দিল, আমি উড়ে মানে ওই রাস্তার আরেক পারে গিয়ে পড়ে গেলাম। মানে এত শক্তি ছিল যে আমি কাপড়টা ধরে রাখছি, আমাকে এক টান দিয়ে ফালাই দিয়ে নানু ওই রাস্তা দিয়ে নাইমা নদীর পার, ওইখান থেকে কিছু দূর আগাইলেই চারপাশে আখ খাত, ধান ক্ষেত, ওইটার মাঝখান দিয়ে পথ, ওই নদীতে আমরা সবাই ওই বাড়িতে বেড়াইতে গেলে গোসল করি, এবং ওই বাড়ি এবং এলাকার লোকজন ওই নদীতেই গোসল করে। তো তখন এত রাত্রে নানু হেঁটে হেঁটে ওই নদীর পারে চলে গেল, আমি তার পিছ মানে চিল্লাচিল্লি করতে করতে যাইতেছি। আমি যাইতে যাইতে দেখি নানু নদীর মাঝে মানে কিছু দূর হাইটা, ওই নদীর ভিতরে অনেক দূর হাইটা যাওয়া যেত, মানে বুক পর্যন্ত পানি ছিল। তারপরে আবার বড় নদী, পদ্মা নদী অনেক বড়। তো ওই নদীর মানে কিছু দূর গিয়ে সে ডুব দেয় আর বড় বড় মাছ উঠায় আর মাছ খায়। আমি বাইরে এই পারে দাঁড়ায় এত চিৎকার করতেছি, সে করে গিয়ে কিছুক্ষণ পরে ডুব দেয়, উঠে একটা মাছ খায়, খায় আবার আমার শিক্ষা মায়েরা বলে এই তুই খা। আমি বলতেছি যে নানু আমি মানে সব লোকজন ডাককে আনবো, আপনি আসেন এমন করেন না, আসেন। অনেকক্ষণ ট্রাই করতেছি, কিন্তু সে আর আসতেছে না, সে খালি ডুব দেয় আর ওইটা করে। তখন দূর থেকে একটা নৌকা, বড় নৌকা আসতেছে। নৌকাটার এক মানে রাসেল ভাই, নৌকার এক সাইডে যে ওরা রাত্রে সকালে ভাত রান্ধে এবং ওরা খায়, পরে পদ্মায় যায় মাছ ধরতে। তো ওই যখন আপনার ওই আগুন জ্বলতেছে, দেখতেছে, তখন আমি নানুরে বললাম ওই যে নৌকার লোক আসতেছে, ওইটা দিয়ে আপনার এখন ওই আগুন দিয়ে আপনার এখন ধরাবো। এটা বলার সাথে সাথে নানু করলো কি আস্তে সুন্দরভাবে উঠা আমার পাশ দিয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতেছে। তো আমিও তার পিছ হাঁটতে হাঁটতে বাড়ির দিক যাইতেছি। ঠিক যখন ওই রাস্তাটার কাছে গেছি, সে করলো কি মানে সে হলো হাঁটে, আমি হলো দৌড়ে। বিষয়টা এরকম, আমি পিছ দৌড়ে আর সে হলো হাঁটতে যায়, মানে সে এত স্পিড তার হাঁটায়। পরে ওই রাস্তার উপরে যখন উঠা আবার যখন নামতে গেছে, আমি একটু পিছনে, এরপর যখন আমি রাস্তার উপরে উঠছি দেখি কেউ নাই। আমি দৌড়ে গেছি, আস্তে আস্তে যাই ঘরের ভিতর যখন ঢুকলাম, ঘরে গিয়া দেখি রাসেল ভাই আমার যেই নানু ওই যে দিন তার উপরে ভার পড়ছিল, তারপর সে ঠাস করে শুয়ে পড়ে, সেই নানু সেইভাবে আছে শোয়া, সেই জায়নামাজটার উপরে, তার গায়ে কোনো ভিজা পানি পুনি কিচ্ছু নাই। আমি একদম আমার সমস্ত শরীর অপস হয়ে আমি আর কথা বলতে পারি না। আমি আস্তে নেমে আমি তখন চিন্তা করি যে আসলে সে আসলো ভিজা নদীর থেকে ডুবাইয়া, তার এই অবস্থা। আমি অবাক হয়ে যাই। আমি আবার একটু পাশে ওই যেখানে তারা গোসল করে আসা মহিলারা কাপড় পাল্টায়, ওইখানে আবার একটু হুকি দিয়া দেখতে যাই দেখি যে ওইখানে কাপড় চোপড় কোনো কিছু নেই। এই আমি ঘরে আসলাম আর আমি অজ্ঞানের মতো হয়ে আসতে পড়ে গেলাম। ওইভাবে আমি 2 দিন ছিলাম। পরবর্তীতে আমাকে তারা এত ডাকছে উঠানোর জন্য, আমি আর উঠতে পারি নাই। আমাকে খাওয়ার জন্য ডাকছে, বিভিন্ন করছে তারা, এসে তুমি ভয় পাইছো নি জিজ্ঞাসা করতেছে। আমি কিছু বলার শক্তি আমার ছিল না ওইখানে। পরে আমার ওই জায়গা যে আমার নানু এরা সবাই যে ওইখানে জান শরীফ মৌলানার একটা দরবার শরীফ আছে, সুরেশ্বর পীরের বাড়ি বলে সবাই, ওইখানে আমাকে নিয়ে গিয়ে ওই জায়গা যখন একটা হুজুরের দিয়ে ঝাড়ফুঁক করে এবং গোলাপ জল আছে ওইটা পইরা আমার গায়ে পানি মারে, তারপরে আমি ওই সাথে সাথে আমার শরীর ভারও চলে যায়, আমি সুস্থ হয়ে তারপরে আমি মাদারীপুর চলে এসে, এই ছিল আমার ঘটনা।
তো আজকে আমি সর্বপ্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা এবং একটা বাসার সাথে রিলেটেড এই ঘটনাটা। এবং এই বাসাটা এখন বর্তমানে কোথায় আছে সেটা এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, হয়তো বা সেটা শাঁখারীবাজার অথবা তাঁতীবাজারের কোনো একটা জায়গায় এখনো বাসাটা রয়েছে। কিন্তু বর্তমানে বাসাটা একটা 4 তলা বিল্ডিং, কিন্তু এর আগে বাসাটা একটা অনেক পুরনো একটা বাসা ছিল এবং সেটাকে ভেঙে তারা এখনকার অবস্থায় নিয়ে আসে। আর এই বাসার মালিক যে ছিল এখনো অবশ্য মালিক আছে সেটার, উনি হচ্ছেন একজন পুরনো হিন্দু জমিদার। তো উনি ছিলেন একজন হিন্দু জমিদার এবং ওনাদের বাসাটা যখন প্রথমে পুরনো ছিল কনস্ট্রাকশন করানোর আগে, তখন এই বাসাটার একটা স্পেসিফিক নাম সবাই জানতো এবং এই বাসাটার নাম ছিল যে মন্দির আলা বাড়ি। কেননা বাসাটা অনেক পুরনো, অনেক দেয়ালগুলো অনেক পুরনো ছিল, দেখতেও প্রায় ব্রিটিশ আমলের বাসাগুলোর মতো ছিল। এবং সব থেকে যেটা মানে দেখার বিষয় ছিল সেটা ছিল যে মানে ছাদের উপরে, 3 তলা ছাদের উপরে যে ওদের যে চিলেকোঠা ছিল সেটার উপরে মানে 4টা গম্বুজের মতো ছিল, সেটা ঠিক মন্দিরের মতো। এই জন্য অনেকেই সেই বাসাটাকে মন্দির আলা বাড়ি নামেও ডাকতো। তো সেই বাসাটাকে যখন ভেঙে মানে কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশন দেওয়া হবে, ঠিক তখনই তারা যেটা পায় যে মাটি যখন খোঁড়া হয় ফাউন্ডেশন দেওয়ার জন্য, তখন তারা ওই বাসাটার নিচ থেকে প্রায় 7টা কুয়া পায়। এবং সব থেকে অবাক বিষয় ছিল প্রত্যেকটা কুয়াই ছিল তখন জীবন্ত। এত পুরনো দিনের বাড়ি, মানে জীবন্ত কুয়া পাওয়াটা মানে একটা অবাক বিষয় ছিল। এবং প্রত্যেকটা কুয়া থেকে নাকি প্রচুর পানি বেরোচ্ছিল। তো তারা তারপর এই কুয়াগুলোকে মানে মাটি দিয়ে ভরাট করে পরে সেখানে একটা বর্তমানে যে বিল্ডিং সেটাকে দাঁড় করায়। তো যখন এই বাসাটাকে ফার্স্টে বানানো হয়, তারপর যে বাসার যে মালিক, যে হিন্দু জমিদার ছিলেন, তারা সবাই বাসায় উঠে স্থায়ীভাবে থাকা শুরু করে। তো প্রথমেই বেশ কয়েকদিন মানে কোনো সমস্যা হয়নি, বাসায় সব ঠিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ করে যে বাসার যে ওনার, সে হঠাৎ করে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলো। এবং সেই স্বপ্নটা এরকম ছিল যে সে তার বাসার যে 4 তলার ছাদ, সেখান থেকে প্রত্যেকদিন রাতেই নাকি দেখতো যে তাকে কেউ একজন মানে গলা চেপে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এবং সেটা ছিল অনেক ছোট্ট একটা বামুনের মতো মানুষ, এবং তাকে গলা চেপে ফেলে দিত এবং তাকে বলতো যে তুমি কাজটা ভালো করনি। তো এরকম সে প্রায় অনেক দিন, প্রায় 7 থেকে 8 দিন একই স্বপ্ন বারবার দেখতো। কিন্তু তখন সে বুঝতো যে মানে হয়তোবা কোনো রিজন আছে এটার পিছনে, কেননা এই বাসাটা অনেক পুরনো দিনের ছিল এবং তাদের যে বাপদাদার যে মানে কোনো একটা হয়তো সমস্যা আগে থাকতেই পারে। তো তারপর সে যেটা করলো যে বাসায় অনেক পুরোহিত ডেকে আনলো, তারপরে সে বাসায় অনেক পুজো দিল। কিন্তু তারপরে যেটা হলো যে এই স্বপ্নটার সাথে দেখা বন্ধ ঠিকই হলো, মানে সে আর এই স্বপ্নটা দেখলো না ঠিকই, কিন্তু কিছুদিন পরপর বাসার যে যারা যারা সদস্য ছিল তারা মানে হুটহাট করে কিছু ছোটখাটো অদ্ভুত অদ্ভুত জিনিস বাসায় দেখতো। এবং সেটা হচ্ছে যে অনেক সময় ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ সেই বাসা থেকে শোনা যেত হঠাৎ করে। এবং মাঝে মাঝে কি হয়তো বা যখন সিঁড়ি দিয়ে উঠতো উপরে দিয়ে, তখন দেখতো যে কোনো একটা কালো ছায়া এপাশ থেকে ওপাশে চলে গেছে। এরকম অনেক ঘটনাই ভাইয়া মানে ওখানে তখন জানা যায়। এই ওই বাসাটার মানুষ যারা ছিল তারা দেখতো। আর সব থেকে বেশি কমন যেটা ছিল, যখন কেউ ওই বাসার রুমগুলোতে একা থাকতো, মানে সম্পূর্ণ একা, যখন লাইট অফ করে ঘুমাতে যেত, একটা অদ্ভুত শব্দ তাদের কানে আসতো, সেটা হচ্ছে কেউ অনেক জোরে জোরে নাক ডাকছে। এরকম অনেক কমন ঘটনাই বাসার যারা যারা থাকে তারা সবাই মোটামুটি ফেস করছে। কিন্তু এখন স্পেসিফিক একটা ঘটনা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে ওই বাসার 4 তলায় একটা খ্রিস্টান ভাড়াটিয়া ওঠে, মানে খ্রিস্টান দম্পতি ওঠে, তারা এই ঘটনাটা ফেস করে। এবং তারা যখন ফার্স্টে ওই বাসায় থাকা শুরু করে, প্রথম তারাও মানে কোনো সমস্যা আসলে কিছু একটা দেখেনি। কিন্তু একদিন রাত্রে নাকি যে হাজবেন্ড ছিল, মানে তার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ওই বাসাটায় রাতে থাকতো, ওই রুমটাতে, 4 তলার যে ফ্ল্যাটটাতে সেখানে থাকতো। একদিন রাতে হাজবেন্ডকে সম্পূর্ণ একা সেই বাসাটাতে রাতে থাকতে হয়। তো ঠিক যখন সে রাত্রে মানে তার রুমে ঘুমিয়েছিল, তখন প্রায় গভীর রাত্রের দিকে সে একটা অদ্ভুত শব্দ তার কানে আসতো। সেটা হচ্ছে যে হঠাৎ করে মানে পানি পড়া শব্দ, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়া শব্দ। তখন সে চিন্তা করলো এত রাত্রে মানে পানি কোত্থেকে আসবে। সে ভালো মতো শব্দটাকে শুনলো এবং সে দেখলো যে এটা আসলে বাইরের থেকে না, এটা হচ্ছে তার রুম থেকে আসলে আসতেছে। এবং এই শব্দটা তার পাশের রুম থেকে আসতেছে, সেটা তার বাথরুম থেকে আসতেছে। মনে হচ্ছে কেউ সেই বাথরুমে গোসল করছে। এবং সেই গোসল করাটা এমন যে ভাইয়া যে কেউ যদি মগ থেকে পানি নিয়ে বালতি দিয়ে গোসল করে, ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম ঝপঝপ করে শব্দ হচ্ছে একটু পরপর। সে তখনও মানে কিছু বুঝতে পারেনি আসলে কি হচ্ছে। সে চিন্তা করে যে আমি পাশের রুমে যেয়ে দেখি, কেননা বাসায় তখন একদম খালি ছিল, তার ওয়াইফও বাসায় ছিল না। এই শব্দ কোত্থেকে আসবে আসলে। সে বাথরুমের সামনে গেল এবং দেখলো যে বাথরুমের গেটটা অর্ধেক ভেড়ানো এবং বাথরুমের লাইটটা তখনও জ্বলছিল।
এমনকি সে যখন বাথরুমটা থেকে 2 হাত দূরে, ঠিক তখন তার মনে হচ্ছিল যে বাথরুমের ভিতরে কেউ দিব্যি গোসল করছে। পানির ঝপঝপ শব্দ সে তখনও শুনছিল, কিন্তু যখন সে বাথরুমের গেটটাকে ধাক্কা দিয়ে সরালো, সে দেখল যে ভিতরে কিচ্ছু নেই এবং ফ্লোরটা সম্পূর্ণ শুকনা, 1 ফোঁটা পানিও সেই ফ্লোরে ছিল না এবং বালতিগুলো সম্পূর্ণ উল্টানো ছিল। তো এটা দেখার পরে সে বেশ ঘাবড়ে গেল। আর এই বাসার কিছু কিছু স্পেসিফিক ঘটনাগুলো সে আগে থেকেই জানতো এবং সে তখন ভয় পাওয়া শুরু করলো যে ব্যাপারটা কি আসলে, এই শব্দ আমি কোত্থেকে পেলাম। সে সাথে সাথে বাথরুমের গেটটা লক করে দিল এবং লাইটটাকে অফ করে তার পাশের রুমে সে ঘুমাতে চলে গেল। সে বেশ কিছুক্ষণ ঘুমালো। ঠিক তার কিছুক্ষণ পরে আবারও একই ধরনের শব্দ আবারও সে শুনতে শুরু করলো, সেই পানির ঝপঝপ শব্দ, এবং মনে হচ্ছে কেউ আবারও সেই বাথরুমে আবারও গোসল করছে। কিন্তু এইবার আর তার সাহস হলো না। সে চিন্তা করলো যে না, এইবার আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। এখানে আমি আরেকটা কথা বলবো, মানে সেই যে বেডরুমটাতে ঘুমাচ্ছিল সে তার রুমে ওই আমরা যে ডিম লাইট যেটাকে বলি সেই রকম একটা লাইট জ্বালানো ছিল তার রুমে, মানে ঘুটঘুটে অন্ধকার ছিল না। আর তার যে বেডটা ছিল সেটা হচ্ছে আপনার অনেক উঁচা এবং নিচে যে খালি জায়গা থাকে, মানে বক্স খাট না, এরকম একটা বেডে সে ঘুমাচ্ছিল, মানে নিচে খালি জায়গা। তো সে চিন্তা করলো যে না, এবার আমি আর পাশের রুমে, মানে খাটটা অনেকটা এরকম যে খাটের নিচে ঢোকা যায়। হ্যাঁ রাইট, হ্যাঁ এরকম, মানে এরকম পুরান ঢাকায় আমাদের এরকম খাট এখনো রয়েছে। ওকে। তো সে চিন্তা করলো যে না, আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। আর সে তার মানে সে সাহসটা হারিয়ে ফেলছিল। সে চিন্তা করলো যে না, আমি একদম আমার বেডরুমের দরজা খুলে একদম নিচে চলে যাব, মানে নিচে গিয়ে কাউকে যদি পাই তখন কাউকে ঘটনাটা শেয়ার করব, মানে একা সে আর থাকতে পারতেছিল না ভয়। তো সে যেটা করলো যে খাট থেকে যখন সে নামতে যাবে তখন সে যেটা দেখলো যে তার খাটের নিচ থেকে 2টা পায়ের পাতা বের হয়ে আছে, এবং সেটা অনেকটা এরকম যদি খাটের নিচে কোনো একটা লাশকে রেখে দেওয়া হয় এবং সেটা যদি 2টা পায়ের পাতা বের হয়ে থাকে ঠিক যেমন দেখাবে ঠিক সেরকম। আর ওই 2টা পায়ের পাতা এত মোটা ছিল এবং কালো ছিল যে মানে সেটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল এবং তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। সে ডিম লাইটের মৃদু আলোয় এই জিনিসটা দেখার সাথে সাথে বিছানা থেকে নামার সাহস আর পেল না। সে বিছানায় তার একটা কম্বল ছিল, সেই কম্বলটা মানে মুখের উপরে নিয়ে রাখলো যাতে আর কিছু সে দেখতে না পারে, কোনো কিছু যদি আরো ঘটে সে যাতে এগুলো দেখতে না পারে। এবং সে যেটা করলো যে একটু পরে যখন সে কম্বলটা তার মুখ থেকে সরাতে যাবে তখন দেখলো যে সেটা সরানো যাচ্ছে না। মনে হচ্ছে তার উপরে কেউ চেপে বসে আছে, কোনো একটা অশুভ শক্তি তার উপরে চেপে বসে আছে এবং তাকে দম আটকিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছে। তখন সে প্রচুর মানে চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারলো না। সে অনেক মানে যেটা করলো যে অনেক মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে আর মানে রেহাই পেল না। হঠাৎ একটা সময় তার আর কিছু খেয়াল নেই তার সাথে কি হয়েছিল, এবং যখন ভোর হয় ঠিক ভোরের দিকে সে যখন দেখে যে সে তার রুমের মেঝেতে পড়ে আছে এবং তার রুমের যা যা আসবাবপত্র ছিল, বিছানার চাদর, এগুলো সবকিছু মানে এলোমেলো, মনে হচ্ছে রুমটার ভিতরে এসে কেউ মানে সবকিছু তছনছ করে গেছে এরকম মনে হচ্ছে। এবং সবকিছু প্রত্যেকটা জিনিস ভাই মানে ওলট পালট করা ছিল তখন মানে রুমের ভিতরে, মনে হচ্ছে কেউ মানে এই রুমে থাকাটা মানে কেউ পছন্দ করতেছে না এরকম কিছু একটা। এর পরদিন সেই বাসার মালিককে এই ঘটনাটা জানায় এবং সেইখান থেকে মানে তার মানে যা যা ছিল সেখান থেকে মানে সে আর থাকে নাই, সে বাসাটা আর ভাড়া থাকে না এবং সেখান থেকে সে চলে যায়। এই ঘটনাটা আমাকে ওই শাঁখারি বাজারের এক পরিচিত এক লোক আমাকে শেয়ার করে, তো ওই ঘটনাটা আমি শেয়ার করলাম। অনেক ধন্যবাদ ফারহান আপনাকে, এবং আশা করছি যে আপনাদের প্রত্যেকেরই এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, ওনার নামটা সঙ্গত কারণে বলতে যাচ্ছি না। ওনার বাসা হচ্ছে মিরপুর পাইকপাড়ায়, এবং ওনার বাসায় ঘটে যাওয়া কিছু ঘটনা এবং বাসা নিয়ে আর কি। তো ওনার বাসাটা হচ্ছে মিরপুর পাইকপাড়ায়। এটা বেশ পুরনো বাসা বলা চলে, প্রায় 40 ইয়ার্স এর কাছাকাছি আর কি বাসার বয়স। তো বাসাটা প্রথম দিকে এটা কোনো হন্টেড কোনো ঘটনা ছিল না, এটা নর্মালি ছিল। তো ওনারা ওই বাসার মধ্যে একটা গাছ লাগান। তো গাছ লাগানোর পরে মানে গাছটা সম্ভবত কামরাঙা গাছ হয়তো, হ্যাঁ, এই গাছটা লাগানোর পর গাছটা বড় হওয়ার পর থেকে যত ভৌতিক জিনিসপত্র শুরু হয় বাসায়, মানে সামথিং লাইক স্পুকি টাইপের কিছু ঘটনা ঘটে। তো এর মধ্যে বাসাটার প্রথম ঘটনাটা যেটা বলি, ওনার চাচা ওই বাসায় থাকতো এক সময়। তো চাচা প্রায় রাতে একটা জিনিস ফিল করতো, একটা রুম ছিল, রুমটার মধ্যে শোয়ার পরে আর জিনিসটা আমাদের মাসুম ভাইও মাঝে মাঝে ফিল করে স্টুডিওতে, যে উনার বুকের উপরে মনে হতো হঠাৎ মানে ভারী কোনো মানুষ, মানে লোমশ কোনো মানুষ এসে ওনার বুকে উঠে বসতো
এবং ওনার হাত পা টেনে ধরতো। হ্যাঁ, এটা তো অনেকে আবার ওই যে বোবা ধরা বলে, কিন্তু আমি অনেকে শুনেছি ঠিক জিনিসটা এমনও নাকি না। না, এবং ওই চাচা উনি সজ্ঞানে থাকতেন। উনি যখনই ওনার বুকে, এবং উনি মানে স্পেসিফিকলি বর্ণনা করছে যে যে উঠে বসতো সে বেশ বড় টাইপের একজন মানুষ, লোমশ টাইপের, এবং ওনার বুকে উঠে পড়ে ওনার হাত পা টেনে ধরে রাখতেন। উনি একটু নড়তে পারতো না, শব্দ করতো, এবং মানে প্রচন্ড উনি গড় করে শব্দ করতো, বাট নড়তে পারতো না। এনিওয়েজ, তো উনি তখন শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যেটা করে, আপনার কাজের মানুষ যারা আছে বাসার, এরকম দুটো কাজের মানুষকে বলতো, তোমরা আমার বাসার আমার রুমের বাইরে থাকবা, আমার যদি এরকম ফিল হয় তোমরা যখন গোঙানি শুনবা তখন এসে আমাকে ঘুম থেকে উঠাবা। এবং কাজের মানুষ এরকম কয়েকবার করছে কাজটা। সেটা করার পরে দেখা যাচ্ছে যে একদিন উনি ভয়ঙ্কর কিছু ওনার সাথে ঘটে। ওই দিন উনি একলা ছিল ওই বাসায়, এবং এই ঘটনার পর থেকে উনি বাসা থেকে চলে যায়, এবং ওই বাসায় উনি আর কখনই আসে না। এখনো নাকি দেখা করতে আসলে দূর থেকে আসে, 1 ব্লক দূরে গাড়ি রেখে উনি ওখানেই ডাকে, ওখানে কথা বলতে ওখান থেকে চলে যায়, বাসায় আর ঢোকে না। তো বুঝতে পারছেন, একজন বয়স্ক মানুষ, তিনি বাসায় আর ঢোকে না। সো দেয়ার ইজ সামথিং ভেরি ব্যাড স্পুকি হ্যাপেন টু হিম, যে এটা উনি কারোর সাথে আলোচনাও করে না এখনই। তো যেটা হয়, একদিন ওই বাসায় আমাদের ফ্রেন্ড বিয়ে করেন, ভাবি দেশের বাইরে থাকেন। তো ভাবি যখন বাসায় আসেন, একদিন রাতে ওনারা ছাদে যান সন্ধ্যার সময়। ছাদে কিছুক্ষণ সময় কাটায় গল্প করে। যখন সন্ধ্যা হয়ে আসতেছে, তো এই সময় বাসায় নামে। তো যখন নেমে আসছে ওনারা দুজন, তো মনে হচ্ছে যে ওনাদের মাঝখান থেকে বাতাসের মতো কিছু একটা প্যাস করে গেছে। তো এটা প্যাস করে যাওয়ার পর ওনার ভাবির কাছে একটু স্পুকি লাগে ব্যাপারটা, মানে কেমন যেন লাগে ওনার কাছে, মানে গা শিরশিরানি একটা ব্যাপার। তো ওনারা যখন নেমে আসে, সিঁড়ির গোড়ায় দেখা হয় ওনার এক চাচার সাথে। তো তিনি বলেন যে, তোমরা উপর থেকে আসছো, তুমি দাঁড়াও। উনি খুব পরেশগার টাইপের মানুষ। উনি যেটা করে, ভাবির কপালে হাত দিয়ে দোয়া করে একটা ফু দেয়। তো ফু দেওয়ার পরে উনি বলে যে, কি ছিল, আপনি কেন, এটা কি হলো, ফু দিলেন কেন, কি ব্যাপার? তো বলে যে, মা, তোমার সাথে একটা অশরীরী জিনিস চলে আসছিল উপর থেকে, তো এরকম সন্ধ্যার সময় যাবা না ছাদে বলে উনি তারপর বলে, যাও, এখন যাও বাসায়। তো উনি অ্যাপার্টমেন্টে আসে। তো ওই দিন গভীর রাত, ওই ফ্রেন্ড উনি কাজ করছেন পিসিতে রাতে, ভাবি শুয়ে আছেন বিছানায়, ঘুমাই গেছেন। তো এরকম সময় হঠাৎ করে ভাবি মানে ওনার নাম ধরে আস্তে আস্তে ডাকতেছে। ডাকটা অদ্ভুত টাইপের, হ্যাঁ, যে যেমন ধরলাম ওনার নাম, ধরেন যে কোনো একটা এক্স ধরলাম আর কি, আস্তে আস্তে ওনার নাম ধরে ডাকছেন। তো নাম ধরে যখন ডাকছেন, তখন উনি আস্তে আস্তে বলছে, কি ব্যাপার, ডাকতেছো কেন? তো কোনো রেসপন্স নাই। তো উনি একসময় ওই ইসের থেকে, চেয়ার থেকে উঠে যেয়ে ভাবির কাছে যায়, যে বলে, কি ব্যাপার, ডাকতেছে কেন? তখন ভাবি মানে ধাপ করে চোখ মেলে, এবং চোখ মেলাটা খুব অস্বাভাবিক, যেমন একটা মানুষ যেটা হঠাৎ শুয়ে থেকে চোখ মেলে, ঠিক সেভাবে চোখটা মেলে। মেয়েটে, উনি শুদ্ধ ভাষায় কথা বলতেন সবসময়, উনি ঠিক অশুদ্ধ টাইপের ভাষায়, মানে যেটা কলিক্যাল যে টাঙে আমরা কথা বলি, বলে যে, আমাকে ডাকছো কেন, উঠালে কেন ঘুম থেকে, এবং গলার টোনটাই ডিফারেন্ট। তো উনি বেশ থতমত খেয়ে যায়। বলে, কি ব্যাপার? এবং এতটুকু কথা বলে ভাবি আর কোনো কথা বলতে থাকে না, চুপ করে আসছে, তাকায় আসছে। তো উনি তখন ভাবিকে জোরে ধাক্কা দেয়। তো জোরে যখন ধাক্কা দেয়, তখন মনে হয় তার ঘুমটা দ্বিতীয়বার ভাঙলো। ধর্ম করে উঠে বসে চিৎকার চিল্লাচিল্লি করে যে, আমি এতক্ষণ এমন একটা জগতে ছিলাম অন্যরকম, আমি তোমাকে ডাকতেছি, তুমি শুনতেছো না, চিৎকার করে ডাকতেছিলাম তোমাকে। তখন উনি বলে, না, এরকম তো কিছু হয়নি, তুমি আসতে একবার ডাকছো। যাক, রাতটা অনেকক্ষণ ওনারা কাটিয়ে দেয় ওইভাবে আর কি, জেগে থেকে। তো ভাবি তো পরে ওখান থেকে চলে যায়। কিন্তু ওই বাসায় আরো ঘটনা ঘটে। ওই বাসাটাতে ওনার এক ফ্রেন্ড, ওই বাসায় এই ধরনের ঘটনা যেহেতু ঘটে, এবং অনেক সময় অনেক শব্দ শুনে, এটা শুনে, তো ওনার এক ফ্রেন্ডকে উনি এই ঘটনাগুলো বলতো, যে আমাদের বাসায়, ফ্রেন্ড মানে অনেকের সাথে আলাপ করতো, আমাদের সাথে আলাপ করতো। তো বললো যে, এরকম আমার বাসায় এরকম ঘটে। সেই একটা ফ্রেন্ড একদিন বলছে, তোর বাসায় কি আছে, সব ফালতু এসব জিনিসের কোনো বেল নাই, হ্যাঁ, আমি এগুলা কেয়ার করি না, ভয় পাই না, যাবো তোর বাসায়। তো একদিন ওই ফ্রেন্ড আসছে বাসায়, দিনের বেলা, তখন এসে বাসায় ঢোকার পরে ওনার যে রুমটা, ওনার অ্যাপার্টমেন্টটা, উনি ওখানে একাই থাকেন আর কি। তো ওখানে ঢুকে বসে ল্যাপটপে কাজ করতেছে ফ্রেন্ডটা। তার ওই বাসায় ঢোকার সময় নাকি ফ্রেন্ডটা বলছিল যে, এই বাসায় কি আছে, জিন আছে না কি আছে, আমি এগুলো দেখতে চাই, তোরা পারলে আমার কিছু করিস, এরকম কিছু কথা বলে ফ্রেন্ডটা ঢুকছিল। তো ঢুকে ল্যাপটপে কাজ করতেছে বসে। তো এই সময় হঠাৎ করে সে শোনে আর কি, এটা হচ্ছে পরে ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনাগুলো, কিন্তু ফ্রেন্ডটা শুনে যে জানলার মধ্যে কেউ টোকা দিচ্ছে, টক 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 করে একটু টোকা দিচ্ছে, আর বলতেছে, আমাকে ভিতরে ঢুকতে দাও, একটা মেয়ের গলা। তো এটা যখন শোনার পরে সে করছে কি, একটু চিন্তায় পড়ছে যে কে এখানে, এবং জানালা যেখান থেকে টোকা মারতেছে ওই জায়গাটা রাসেল ভাই একটা মানে ফাঁকা জায়গা,
দুই পাশে আপনার ব্যারিকেড দেওয়া, তালা মারা, গ্রিল দিয়ে আটকানো, ওখানে যাওয়ার কোনো উপায় নেই আর কি, কোনো মানুষ নর্মালি ঢুকতে পারবে না তালা না খুলে। তো এটা শুনে সে একটু চিন্তা পড়লো, জানলার কাছে যে দেখে কেউ নাই। তো সে তারপর করলো কি, হেঁটে গেল, যে আমার ওই যে ফ্রেন্ড ওনাকে ডাকলো, দেখে বললো যে এই তোর বাসায় আমি আসছি, এখান থেকে আমি শুনতেছি কে যেন জানলা নক করে সঙ্গে ঢুকতে একটা মেয়ের গলা। আমার ফ্রেন্ড বলছে ফাইজলামি করছে কি, চল। সে আবার আসছে, এসে উনি জানলাটা খুলছে। জানলাটা খুলে বাইরে যখন তাকাইছে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, তালা মারা, ওখানে ঢোকারও কোনো অপশন নাই। তো বলতেছে যে এখানে তো কোনো অপশন নাই, কে ঢুকছে বলে সে বলতেছে এরকম জানলার দিক বাইরে তাকায়, কে ঢুকলো এসে। হঠাৎ করে সে পিছনে ফিরে তাকায়, দেখে একটা আয়না ছিল, ওনার ফ্রেন্ড চেয়ারে বসা, আয়নাটার দিকে তাকায় আছে এবং তার শরীরটা ফ্রিজ হয়ে গেছে, লাইক লকড। মানে একটা মানুষ যখন লকড হয়ে যায় না, ধরেন অনেক সময় মানুষ দেখা যাচ্ছে পুরো মানে শরীর শক্ত হয়ে গেছে, একটা পজিশনে লকড। তো উনি তাকে বলে যে এরকম কেন, কোনো ফাজলামি করতেছে, কিছু করতেছে। তো উনি আসে, এসে করে কি ওকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বলে দেখ, ধাক্কা দিয়ে নড়াচড়ার কোনো খবরই নেই। আর ফ্রেন্ডটা ছিল খুব লিন অ্যান্ড থিন, খুব হালকা পাতলা গঠনের, মানে ধাক্কা দিলে, এবং আমার যে ফ্রেন্ডের কথা বলতেছি উনি বিশাল, ওনার আকৃতি বিশাল, হি ইজ অ্যাবাভ 6 feet টল, 6 ফিটের উপরে উনি লম্বা এবং বেশ স্বাস্থ্যবান। তো উনি যখন ধাক্কা দিচ্ছে বন্ধুর কিন্তু সরে যাওয়ার কথা, তো বন্ধু দেখছে নড়তেছে, ওনার শরীর এত স্টিফ। তখন উনি করে কি, তাকে একটা লাথি দেয় জোরে। লাথি দেওয়ার পরেও দেখে যে সে নড়তেছেই না। তখন উনি কি করে, ওনার চাচাকে ডেকে নিয়ে আসে ঘর থেকে, আরেক ফ্ল্যাট থেকে, যায় আসো ও এরকম ব্যবস্থা, কি ব্যাপার। তো দুইজনে মিলে নাকি তাকে উঁচাও করতে পারেনি, কোনো মতো ছেঁচড়ায় আপনার ড্রয়িং রুমে নিয়ে আসে, লিভিং রুমে নিয়ে এসে বসায়। তখন তাকে ওই যে অনেক করা হয়, দোয়া পড়ে ফু দেয়, পানি ছিটায়, এটি করার পর আস্তে আস্তে এক সময় তার সে হুঁশ ফিরছে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, সে ইশারায় বোঝাচ্ছে যে সে কথা বলতে পারতেছে না। তো এই অবস্থায় তাকে অনেক দোয়া টোয়া পড়ে ফু দেয়, পানি খাওয়ায়, তখন তার হুঁশ আসে। তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুই এরকম হয়েছিলি কেন। তখন নাকি সে বলে, যখন ওই ফ্রেন্ডটা দরজা খুলছে আর কি, জানলাটা খুলে যখন কথা বলতেছে, এই সময় সে পাশের আয়না দিয়ে দেখে একটা মেয়েটা এসে তার দিকে তাকায়, হাসে, এবং মানে সামহাও তার কাছে এসে তার ভেতরে ঢুকে যায় আর কি, এবং সে ওখানে ওরকম ভাবে ফ্রস্টের মতো হয়ে যায়। হ্যাঁ, এবং সে প্রচন্ড ভয় পেয়েছে। এরপর থেকে সে ওই বাসায় আর আসে না। এরপর ওই বাসার লাস্ট ঘটনা যেটা শুনলাম, হুইচ ওয়াজ লাইক 2 to 3 days ago, 2 দিন বা 3 দিন আগে, এই নতুন বছরই সম্ভবত, ওই ফ্রেন্ডের কাজিন ওনার বাসায় আছে, আর বোনরা আছে আর একটা রুমে শুয়ে আছে ওখানে। তো রাতের বেলা ওনার কাজিনকে, ছোট আর কি, স্কুলে পড়ে, ওকে বলতেছে যে ইউ নো হোয়াট, আই ক্যান সেন্স জিন। রাতের বেলা ঘুমানোর আগে বলতেছে আই ক্যান সেন্স জিন, আমার মনে হচ্ছে এখানে জিন আছে। এটা বলার সাথে সাথে তো কাজিন বলতেছে তা তুমি দুষ্টুমি করতেছো। হ্যাঁ, এটা বলার সাথে সাথে দেখে তার রুমের মধ্যে দরজায় টপ টপ করে নক করছে দুইটা, এবং দুইটা নক যখন করছে তখন তারা কি করছে, আস্তে করে উঠছে, বিছানার থেকে উঠে হেঁটে গেছে। উনি গেছে, আমার ফ্রেন্ডটা গেছে, উনি যে দরজা খুলছে দেখে করিডোর ফাঁকা, কেউ নেই করিডোরে। তো আরেক রুমে বোনরা শুয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করছে, তারা একদম ঘুমে বেঘোর, তারা উঠেই নেই। কাজিন ভয়ের চোটে বলছে আমি এখানে থাকবো না তোমার সাথে, তোমার এখানে ভয়ের ব্যাপার স্যাপার আছে, আমি তোমার আপুর রুমে যা শুক। তো ও করছে কি, সেই ওদের রুমে গেছে, যে ওই আপুর হাজবেন্ড ছিল, ওনাদের সাথে থাকার জন্য রুমে ঢুকছে। উনি ওদেরকে ঢুকাই দিয়ে যখন আবার ব্যাক করে রুমে আসছে, রুমে এসে গেটটা লাগানোর সাথে সাথে দেখে আবার ধুপ ধুপ করে নক দরজার মধ্যে। উনি ভয়ের চোটে ভয়ও পাইছে, আবার দরজা খুলছে সাথে সাথে। দরজাটা খোলার সাথে দেখে কেউ নাই, করিডোর ফাঁকা। উনি তাড়াতাড়ি দরজা লাগাই দিয়ে শুয়ে পড়ছে। এটা হচ্ছে লেটেস্ট ঘটনা। ঘটনাটা শেয়ার করবো, সেটা আসলে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করে রাহি ভাই, যার বাসা হচ্ছে সূত্রাপুর। তো ওনাদের এলাকার একটা ঘটনা, এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক্যালি একটা বাসার সাথে জড়িত, এবং এই বাসাটার মালিক হচ্ছিল এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু জমিদার। তো এই বাসাটা সে এক সময় এক মুসলিম ভদ্রলোকের কাছে সেল করে ভারতে চলে যায় সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে। ওই মুসলিম ভদ্রলোক যখন এই বাসাটাকে প্রথমে কেনে, তো উনি যেটা একটা অদ্ভুত জিনিস, স্টোর রুমের দিকে মানে লক্ষ্য করে, যে স্টোর রুমের যে ফ্লোরটা সেখানে অনেক বড় একটা গর্ত, এবং সেটা মোটামুটি একটা অনেক মানে গভীর একটা গর্তের মতো। তো এই গর্তটাকে আশেপাশের প্রতিবেশী যে লোকজন তারা অনেকে বলতো যে এটা একটা সুড়ঙ্গের মতো। তো এরকম সে ওই যখন বাসাটা নতুন কিনে তখন অনেক কিছু চেষ্টা করে যে ভিতরে কি আছে দেখার জন্য, কিন্তু সে মানে এটার আর কোনো সলিউশন পায় না, অনেক কিছু চেষ্টা করার পরেও কিছু পাওয়া যায় না। তো তারপর তারা যেটা করে, যে মানে গর্তটাকে একটা কাঠের তক্তা দিয়ে খুব ভালো মতো বন্ধ করে দেয়।
আর যখন সে নতুন এই বাসাটা কিনে ওই প্রতিবেশী লোকজন বলতো যে বাসাটা একটা অভিশপ্ত বাসা, কেননা এখানকার আগের যারা মালিক ছিল তারা নাকি অনেক খুন টুন করে লাশ এই গর্তটার ভিতর ফেলে দিত। এরকম অনেক ঘটনাই সেই বাসাটা কেনার পরে আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে শুনতে পায়। কিন্তু এখন কি আর করার, বাসা যেহেতু কিনেই ফেলছে এখানেই থাকতে হবে। আর সে ছিল এক ব্যবসায়ী ছিল এবং সে শ্যামবাজারে চালের ব্যবসা করত। তো যেটা দেখা যেত যে তার বাসার যে স্টোররুমটা, যে স্টোররুমটাতে একটা গর্ত পাওয়া যায়, সেই স্টোররুমটাকে তারা গুদাম ঘর হিসেবে ইউজ করতো এবং প্রত্যেক দিনে দেখা যেত যে চালের বস্তা সেই গুদাম ঘরে জমা রাখা হতো এবং একসময় আবার সেটা দোকানে নিয়ে যাওয়া হতো। তো প্রায় সারাদিনই ওই গুদাম ঘরটা প্রায় খোলা থাকতো, স্টোররুমটা প্রায় সারাদিনই খোলা থাকতো। তো তারপর যেটা হয় যে এক বুড়ো চাচাকে কেয়ারটেকার রাখে তারা ওই বাসায়, এবং তার কাজ ছিল যে প্রত্যেকদিন রাতে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন ওই স্টোররুমটাকে ভালো মতো ফ্রেশ করে দেয়া এবং বাসার স্টোররুমটার আগে অনেক বড় একটা করিডোরের মতো জায়গা ছিল, সেই জায়গাটাকে খুব ভালো মতো পরিষ্কার করে দেয়া। তো এই কাজই সেখানে সে করতো এবং সে একতলায় ওই স্টোর রুমের পাশে 2-3টা ছোট ছোট রুম ছিল, সেখানেই থাকতো এবং আরো কয়েকটা রুম প্রায় খালিই পড়ে থাকতো, কেউ থাকতো না সেখানে। তো একদিন রাত্রে সে তার কাজ শেষ করে স্টোর রুমটাকে ভালো মতো লক করে তার রুমে ঘুমাতে গেছে। তো গভীর রাত্রের দিকে তার কানে একটা শব্দ আসলো, সেটা হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন গেট নক করছে এবং সেটা গেট নক করছে ওই স্টোর রুমের ভেতর থেকে। মনে হচ্ছে যে স্টোর রুমটাতে একটা গর্ত ছিল, সেই ওই স্টোর রুমটা থেকে মনে হচ্ছে ভেতর থেকে কেউ অনেক জোরে জোরে গেট নক করছে। এবং এটা শোনার পরে তার ঘুম ভেঙে গেল এবং সে ভয় পাওয়া শুরু করলো যে কি ব্যাপার, স্টোর রুমটাকে সে একটু আগে তালা লক করে আসছিল, কিন্তু হঠাৎ করে সেটার ভিতরে আবার কে থেকে যাবে, সেখান থেকে কেই বা গেট নক করবে। খুব আনইউজুয়াল একটা বিষয় ছিল। এবং সে নাকি ওই যে বিশাল বড় করিডোরটা ছিল সেখানেও কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেত, এবং সেটা হচ্ছে অনেকটা কেউ যদি লাঠিতে ভর দিয়ে হাঁটে, কারো যদি পা খোড়া থাকে এবং লাঠিতে ভর দিয়ে হাঁটে, যেরকম ঠুকঠাক একটা শব্দ হয় রাতের বেলা, ঠিক সেরকম একটা শব্দ সে শুনতে পেত। মনে হচ্ছে করিডোরের এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে কেউ হাঁটে। তো এইগুলো সে শুনতো এবং প্রচুর ভয় পেত। এবং এই বাসার আগের যে ইতিহাস সেটাও তার জানা ছিল, এরকম আশেপাশে লোক থেকে শুনে সে জানতো যে বিষয়গুলো। তো তখন সে তার সাহস হতো না যে রুমের দরজাটা খুলে দেখবে যে কে হাঁটে আসলে। সে প্রচুর ভয় পেয়ে যেত। এভাবে প্রায় মোটামুটি রেগুলারে সেরকম কিছু একটা শব্দ সে শুনতে পেত প্রত্যেকদিন রাতে। এবং সে একদিন চিন্তা করলো যে না, এই ঘটনাগুলো বাসার যে মালিক সেই মালিককে বলে দিবে। এবং সে মালিককে বললো, কিন্তু বাসার মালিক তার কোনো কথাই বিশ্বাস করলো না। সে বললো যে তুমি বুড়ো হয়ে গেছো, উল্টাপাল্টা শুনেছো, এগুলো আমার ঠিক না আসলে, এরকম কিছু হচ্ছে না আসলে। তো তার কথা কেউই বিশ্বাস করতো না। এভাবে আরো কয়েকদিন কেটে গেল এবং তারপরে একদিন রাত্রে সে তার কাজ শেষ করে স্টোর রুমে ভালো মতো লক করে সবকিছু পরিষ্কার করে করিডোরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে তার রুমে ঘুমাচ্ছে। ঠিক গভীর রাতের দিকে আবারও সেই গেট নক করার শব্দ, কিন্তু আজকে গেট নকটা স্টোর রুম থেকে হচ্ছে না, আজকে শব্দটা শোনা যাচ্ছে তার রুমে কে যেন এসে গেট নক করছে। এবং সেটা কয়েকবার নক করার পরে তার নাম ধরে কে যেন একবার একটা পুরুষ কণ্ঠে ডেকে তারপর একদম নিশ্চুপ, আর কিছু শোনা যাচ্ছে না। তখন তার ঘুম ভেঙে যায় এবং সে মনে করে হয়তোবা দোতলায় বাসার যে মালিক থাকেন ফ্যামিলি নিয়ে, হয়তোবা তাকে নক করে ডেকেছে কোনো একটা কাজের জন্য। সে যেটা করে যে রুমের দরজাটা খোলে এবং সে যেটা দেখে যে সম্পূর্ণ করিডোরটা একদম খালি, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, কিন্তু একটু আগে সে কে যেন তাকে ডেকে গেছে। সে যখনই রুমের ভিতরে ঢুকবে এবং দরজাটা লাগিয়ে দিবে, সে তার চোখে পড়লো করিডোরটার আরেকটা প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে। দূরে অন্ধকারে সে ঠিক মতো অস্পষ্টভাবে একটা মানুষের প্রতিচ্ছবি দেখতে পেল এবং সে অনেক ডাকাডাকি শুরু করলো যে আপনি কে আসলে, কাকে চান, কিন্তু সেটা কোনো অ্যান্সারই দিল না। সে সাথে সাথে ওই যে ছায়ামূর্তিটার দিকে হাঁটা শুরু করলো এবং একটা সময় সে দেখলো যে এটা আসলে কোনো পুরুষ না, এটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলার মতো, এবং সেটা হচ্ছে যে একটা শাড়ি পরা ছিল এবং ছোট অনেক বেটে গরমের একটা বৃদ্ধা মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং তার হাতে একটা লাঠির মতো শব্দ। এবং সে তখন এটা দেখার সাথে সাথে তার মনে পড়ে গেলো গত রাতের কথাগুলো, কিছুদিন আগে যে ঠুকঠাক শব্দ সে শুনতে পেত, ঠিক সেই কথাটা মনে পড়ে গেল। সে বুঝলো যে উনি এই জিনিসটাই হয়তোবা আগে শুনতো, এই ঘটনাটাই আগে শুনতো। এবং সে যেটা করলো যে সাথে সাথে পালিয়ে দেখার চেষ্টা করলো যে ওটা আসলে কোথায় যায়, এবং ওটার চেহারা সে কিছুই দেখলো না। দেখলো যে ওটা দিব্যি হেঁটে সেই স্টোর রুমের দিকে যাচ্ছে এবং স্টোর রুমের দরজাটা খুলে সেই স্টোর রুমটার ভিতরে ঢুকে গেল। সে সাথে সাথে ভয় পেল এবং প্রচন্ড জোরে তার রুমের দিকে চলে আসলো এবং তার বুঝতে ভুল হলো না এটা আসলে কোনো মানুষ না। এবং সে তখন ভাবলো এটা কিভাবে সম্ভব, স্টোর রুমের
তালা তখনও লাগানো ছিল এবং স্টোর রুমের চাবিটা তার কাছে ছিল। এটা কোনোভাবেই সম্ভব না যে স্টোর রুমের দরজাটা খুলে সেটার ভিতরে ঢুকে যাওয়াটা। তো তারপরে এই ঘটনাটা সে তার বাসার যে ওনার তার সাথে শেয়ার করলো। তারপরে একই কথা হলো, তার কথা কেউ আর বিশ্বাস করলো না। তারা সবাই বলে যে তুমি হয়তো ভুল দেখেছো রাতের বেলা, এবং তোমার এইসব ঘটনা শুনে বাসার ছেলেমেয়েরা প্রচন্ড ভয় পায়, তোমাকে আর কাজে রাখা যাবে না, এরকম অনেক কথাই বললো। তারপর ওই কেয়ারটেকার মানে যেটা চিন্তা করলো আসলে এই বাসায় আর কাজ করা যাবে না, কারণ এই বাসায় অনেক প্রবলেম সে মানে নিজের চোখেই দেখেছে। তারপর যেটা করলো যে সে মানে চিন্তা করলো যে কয়েকদিন পরে কাজটা ছেড়ে দিবে। তার 2 থেকে 3 দিন পরের ঘটনা, এবং এটা হচ্ছে সেই দিন রাত্রে ওই কেয়ারটেকার প্রচন্ড অসুস্থ ছিল, এবং সে যেটা করলো যে সবকিছু মানে কাজ শেষ করে যখন সে মানে ঘুমাতে যাবে স্টোর রুমটাকে লক করে, সে স্টোর রুমটাকে লক করতে ভুলে গেল এবং সে ওটাকে খোলা রেখে তার রুমে ঘুমাতে চলে গেল। ঠিক একইভাবে গভীর রাত্রের দিকে আবারও একই ধরনের ঠুকঠাক শব্দ সে শুনতে পেল। কে যেন তার মানে রুমে এসে মানে নক করলো, এবং নক করে আবার কিছুক্ষণ চুপ হয়ে গেল। কিন্তু সে চিন্তা করলো যে না, আজকে সে এটা বের করেই ছাড়বে, আসলে কে মানে গেটটা নক করে যায়। সে সাথে সাথে রুমের দরজা খুললো এবং দেখলো যে বাইরে করিডোরে কেউ নেই। দূরে সে স্টোর রুমটা দেখা যাচ্ছে এবং স্টোর রুমটার দরজা সম্পূর্ণ খোলা। তখন তার মনে পড়ে গেল স্টোর রুমটাতে মানে তালা লাগাতে সে আজকে ভুলে গেছে। সে সাথে সাথে চাবি এবং তালাটা নিয়ে স্টোর রুমটার দিকে হাঁটা শুরু করলো, এবং সে যখন স্টোর রুমটার দিকে একদম সম্পূর্ণ এসে পড়লো, সে দেখলো যে ঠিক সেই যে গর্তটা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক সেখানে একজন সেই বৃদ্ধ মহিলাটা বসে আছে। সে সাথে সাথে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং মানে কাকে চান। তখন সেটা মানে কোনো কথাই তার সাথে বলে না, এবং সেটা পেছনেও ঘুরে না। তখন সে যেটা করলো যে সামনে গিয়ে ওই জিনিসটাকে ধরলো। সে এটা ধরার সাথে সাথে যেটা ফিল করলো যে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে কোনো একটা বরফ সে টাচ করলো। সাথে সাথে সে বুঝলো যে এটা আসলে কোনো মানুষ না, সে আবারও হয়তো মানে কোনো একটা সমস্যায় পড়ে যাবে এখন। সে সাথে সাথে সেখান থেকে যখনই পালাবে, সে দেখলো যে ওটার দিক দিয়ে তার দিকে ঘুরে তাকালো, এবং ওটা যখন তাকালো সে যেটা দেখলো যে ওটার কোনো বৃদ্ধ মহিলা না। পিছন দিকেই দেখে মনে হচ্ছিল যে এটা কোনো বৃদ্ধ মহিলা হবে, সাদা শাড়ি পরা ছিল যেহেতু, কিন্তু ওটা কোনো বৃদ্ধ মহিলা ছিল না। ওটা সম্পূর্ণ চেহারা বার্ন ছিল, মনে হচ্ছে সারা শরীর পুড়ে গেছে এরকম কিছু একটা অবয়ব, এবং ওটার মানে নাক ঠোঁট কিছুই দেখা যাচ্ছিল না, শুধু দুটো সাদা সাদা চোখ সে দেখতে পেলো। তখন সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। সাথে সাথে সে অদ্ভুত জিনিসটা তার গলা চেপে ধরলো, এবং এরপরে আর তার সাথে কি হয় সে কিছুই জানে না। এরপর দিন সকালবেলা ওই কেয়ারটেকারকে বাসার যারা সদস্য ছিল তারা অনেক খোঁজাখুঁজি করে, তাকে কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত ওই স্টোর রুমের তালা ভেঙে যখন ভিতরে ঢুকে স্টোর রুমের ভিতরে, তখন দেখে যে সে মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এবং তার সমস্ত শরীরে লাল লাল মানে আঁচড়ের দাগ মানে, এবং মনে হচ্ছে কেউ ধারালো নখ দিয়ে তাকে আঁচড় দিয়েছে। এবং পরে এই ঘটনাটি সে সবার সাথে শেয়ার করে, এবং যেটা অদ্ভুত বিষয় ছিল যে ওই কেয়ারটেকারটাকে স্টোর রুমের ভিতরে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। এবং অদ্ভুত বিষয় সেটা হচ্ছে যে এই তালাটা আসলে কে লাগালো তাকে বাইরের দিক থেকে। তো এই ছিল ঘটনা আমার।